যাচ্ছে। বাবা? ধুর, বাবাই হবে কেন বের হবে? তাহলে কে হবে? আবির। আরে ধুর, আবিরের মতো হামাগোবা টাইপের খ্যাত লোক এভাবে যাবে নাকি? কিন্তু সেদিন তো কেমন যেন কাপড় পরে এসেছিল বাড়িতে, গম্ভীর চাহনি ছিল। তবে কি এটা সত্যিই আবির? আমি কি পিছু নেব? কেন সেভাবে বৃষ্টির মধ্যে বের হয়েছে? নেহা কথাগুলো ভাবতে ভাবতে কখন যে সেও বাড়ি থেকে বের হয়ে পড়েছে সে জানে না। বাড়ি থেকে বের হতেই দেখে সেই কালো পোশাক পরা লোকটা দামি কালো গাড়িতে করে চলে যাচ্ছে। নেহা অবাক হয়, আবারও মনে মনে বলে, যদি আবির হয় তাহলে এত দামি গাড়িতে করে কোথায় যাচ্ছে? এত দামি গাড়ি তো আমাদেরও নেই, এমনকি সে নিজেই ড্রাইভ করে যাচ্ছে। কিন্তু আবির যদি না হয় তাহলে কে? বাসায় তো এমন কেউ নেই। নেহা আবারও ভাবতে ভাবতে নিজের গাড়ি নিজেই চালিয়ে আবিরের পিছন পিছন যেতে থাকে। আবিরের গাড়িটা চেনা রাস্তা পেরিয়ে কোনো এক অচেনা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। আবির গাড়ির কেবিনের ড্রয়ার থেকে সিগারেট বের করে জ্বালিয়ে টানতে থাকে। গাড়িতে এসি লাগানো, সাথে এলইডি মনিটর, টিভি, মিউজিক সিস্টেমও উন্নত মানের। আবির দ্রুত গাড়ি চালাতে থাকে। মুখের রংটা ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য আবির মাঝে মাঝে চোখ দুটো বন্ধ করছে। আর তখনই অর্কর মায়া মায়া মুখটার পিছনে থাকা বেইমানির মুখটাও চোখে ভাসতে থাকে। তার সাথে ভাসতে থাকে আরো কয়েকজন চেনা মুখগুলোর প্রতিচ্ছবি। আবির লোকালয় ছেড়ে অনেক দূরের জঙ্গলের একটি রাস্তায় চলে আসে। পেছনে নেহাও তার গাড়ি চালিয়ে আবিরকে ফলো করতে থাকে। হঠাৎ করে নেহা খেয়াল করে পিছনে আরো একটি গাড়ি। নেহা ব্যাক গ্লাসে তাকিয়ে দেখে সেটাও একটি দামি গাড়ি। নেহা আরো অবাক হয়। এক মুহূর্তের জন্য ভাবতে থাকে, আমি কি এখানে এসে বড় কোনো ভুল করলাম? নেহা আবারও পেছনের গাড়িটার দিকে তাকায়। আরো বেশি অবাক হয়, কারণ আরো একটি গাড়ি পেছনের গাড়িটার পিছনে এগিয়ে আসছে। মানে এই চিকন রাস্তায় পরপর চারটে গাড়ি, যার প্রথমটাতে নেহার অপরিচিত কেউ বসে আছে, আর তার পিছনেই নেহার গাড়ি, আর নেহার গাড়ির পেছনে আরো দুটো গাড়ি। যেন কোনো গাড়ি রেসের প্রতিযোগিতা হচ্ছে। আবির আরো কিছু দূর এগিয়ে যেয়ে গাড়িটা রাখে। বিশাল একটি জায়গা, বড় একটি জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে ছোট বড় গাছ কেটে ফাঁকা জায়গা করা। সেই জায়গাতে গোল করে আরো অনেকগুলো গাড়ি পার্ক করা। আবির তার গাড়িটা ঠিক মতো পার্ক করে গাড়ি থেকে নামে। নেহাও কিছুটা দূরে তার গাড়ি থামিয়ে গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। আবির গাড়ি থেকে নামে। কালো রঙের ছেঁড়া ছেঁড়া স্টাইলের প্যান্ট পরা, মুখে মাস্ক আর গায়ে লম্বা কালো টুপির সাথে কোট, হাতে একটা পিস্তল। আবির ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যেখানে নেহা দেখতে পায় মাঝখানে কয়েকজন একই পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে উবু হয়ে মাটিতে পড়ে আছে একজন ছেলে। নেহা ধরেই নিয়েছে এটা আবির হতেই পারে না, কারণ আবিরকে দেখার পর নেহা যদ্দূর জেনেছে, আবিরকে যদি চড়ও মারা হয় তবে সে মুচকি হেসে মাথা নিচু করে চলে যাবে। আবির এমন একজন, সে ঝামেলা পছন্দ করে না, একদম ভীতু একটা। আর যে গাড়ি থেকে নামলো আর আমাদের বাড়ি থেকে বের হলো, তাকে দেখে মনে হচ্ছে সে একজন রিয়েল রকস্টার। লোকটার হাঁটা চলা, হাতে পিস্তল, পোশাক, সব দিক থেকেই লোকটা ভয়ঙ্কর। কিন্তু কে এই লোকটা? নেহা বিড়বিড় করে কথাগুলো বলতেই হঠাৎ শুনতে পায়, নিলয় ভাই আজ চলে এসেছে। নেহা কেমন যেন চুপসে যেতে থাকে। নেহা মনে মনে বলে, তাহলে আমাদের বাড়ি থেকে যে বের হয়েছে এখানে এসেছে সে নিলয়? আচ্ছা, নিলয় কে? নিলয় কোথায় যেন নামটা শুনেছি, বই, ম্যাগাজিন। ইয়েস, ম্যাগাজিনে এই নামটা পড়েছি। তার মানে এটাই কি সেই দ্য কিং অফ মাস্তান রকস্টার? কিন্তু সে আমাদের বাড়িতে কি করছিল? আর যে নিলয় ভাই বলে ডাকলো তার কণ্ঠটাও কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। কি হবে? নতুন কোনো ছেলে? হ্যাঁ, আশরাফ নাম ছিল ছেলেটার। নতুন এসেছিল ভার্সিটিতে, এরপর কয়েকদিন আর দেখা যায়নি। তার মানে সেও কি নিলয়ের লোক ছিল? নেহা আর ভাবতে পারে না। বৃষ্টির গতি বেড়েই চলেছে। নেহা দেখে নিলয় সেই ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। ধপ করে মাটিতে বসে পড়ে। উবু হয়ে থাকা ছেলেটার সামনেই বসে পড়ে।
হাত দিয়ে গলাটা শক্ত করে ধরে টেনে তোলে নিলয়। কেমন আছিস মহিন? নেহা শুনতে পায় নিলয়ের কণ্ঠ, কিন্তু কেমন যেন অন্যরকম লাগছে। হয়তো মাস্কের কারণে কণ্ঠটা ঠিক ধরতে পারছে না নেহা। নতুন একটি ভয়েস নেহা শুনতে পেয়েছে। ভাইয়া, আমাকে মাফ করে দিন, আমি কিছু করিনি। নিলয় কখনো অন্য কাউকে মারে না যতক্ষণ অবধি নিলয়কে কেউ ক্ষতি না করে। তাহলে ভাইয়া আমাকে ছেড়ে দিতে বলেন, আপনার লোকেরা আমাকে অনেক মেরেছে। যা। ধন্যবাদ ভাইয়া। মহিন বসা থেকে উঠে দাঁড়ায়। পায়ে তার প্রচন্ড ব্যথা অনুভব হওয়াতে আবারও বসে পড়ে। নিলয়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ও। নিলয় মহিনের দিকে পিস্তলটা এগিয়ে নিতে যাবে, তখনই মহিন নিলয়ের দিকে তাকিয়ে কান্না করে দেয়। মহিন আবারও বলে, ভাইয়া, আমাকে দয়া করে ছেড়ে দিন। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু শব্দ করে হাসেও। সাকিব নামের ছেলেটা মহিনের বাহুতে রড দিয়ে জোরে বাড়ি দেয়। মহিন সাথে সাথেই আত্মচিৎকার দিয়ে পড়ে যায়। নিলয়ের দিকে তাকিয়ে কান্না ভরা চোখে কিছু বলতে যাবে, তার আগেই নিলয় বলে, অর্ক, সৌরভ, রাহাত কোথায়? আমি জানি না ভাইয়া, সত্যিই জানি না। আপনি যেমন আপনাকে দেখতে দেন না, আপনার মুখটাও কেউ দেখেনি। আর ওরা তো আপনারই লোক ছিল। আপনার মতো করে ওরা নিজেদেরকে হাইড করে রাখে। চুপ শালা, বোকা পাইছিস? তুই অর্কের কাছের লোক, তুই জানবি না? আর এটাও জানি তোরা সবাই এখন ঢাকাতেই আছিস। এখন বল কোথায় ওরা? ভাইয়া সত্যি বলছি, আমি জানি না। শার্ট করে একটা গুলির শব্দ শোনা যায়। মহিনের দেহটা মাটিতে পড়ে যায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। ওর সামনে থাকা সাকিব, আশরাফ, হাসান, মেহেদি আর শাওনের দিকে তাকিয়ে গম্ভীর গলাতে বলে, কে গুলি করলো তোদের মধ্যে? সবাই অবাক হয়। নিলয়ের এমন কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। ওরা সবাই ভাবছে নিলয় মহিনকে গুলি করেছে, আবার নিলয় ভাবছে ওদের মধ্যে কেউ মহিনকে মেরেছে, কিন্তু দুজনের মধ্যে কেউই মহিনকে মারেনি। সবাই অবাক হয়। কে মারলো ওকে? জানি না ভাইয়া। তার মানে পিছনে? নিলয় পেছনে তাকায়। সাকিবদের গাড়ির আলোতে স্পষ্ট একটি গাড়ি দেখতে পায় নিলয়। নিলয় আরো অবাক হয়, কারণ গাড়িটা শফিক সাহেবের। দূর থেকেই বোঝা যাচ্ছে এটা। তবে কি শফিক সাহেবই মহিনকে মারলো? কিন্তু কেন? উনি তো এমনটা করবেন না। তাহলে কে হতে পারে? নেহা? ধুর, সে কেন হতে যাবে? নিলয় এসব ভাবতে ভাবতে গাড়িটার দিকে এগিয়ে আসে। নেহা গাড়ির ঠিক পেছনে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। নিলয়দের কাছে আসতে দেখে নেহা পালানোর জন্য যখনই দৌড়াতে যাবে, তখনই কারোর সাথে ওর ধাক্কা লেগে কি যেন একটা পড়ে যায়। নেহা তাকিয়ে দেখে মুখটা ওর খুব চেনা। নেহা চিৎকার দিয়ে বলতে যাবে তো তখনই সেই লোকটা নেহাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথেই সে দৌড়ে হারিয়ে যায় জঙ্গলের দিকে। নেহা কাদায় পিছলে পড়ে যায় সেখানে। হাতের নিচে অনুভব করে শক্ত কিছুর। সে ওটা হাতে নেয়। অন্ধকারে ঠিক মতো না দেখতে পেলেও অনুভব করে বুঝতে পেরেছে এটা একটা পিস্তল, যা নিলয়ের হাতে দেখেছে একটু আগে। পিস্তলটা কোনো রকমে নিজের কাছে লুকিয়ে সেও জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। আবির নেহার গাড়ির কাছে আসে। দরজা খোলাই ছিল। তার মানে নিলয়ের সন্দেহ ঠিক, শফিক সাহেবই মহিনকে মেরেছে। কিন্তু না, এরা কি করে সম্ভব? কেন মারবেন উনি? দরকার হলে শফিক সাহেব নিজেই আমার জন্য মরতে রাজি, তাহলে কেন তিনি এমন করবেন? কিচ্ছুই মাথায় আসছে না। গাড়িটা ভালো মতো চেক করে চলে আসতে যাবে, তখনই দেখে আরো দুটো গাড়ি কিছু দূরে পার্ক করা। আর শেষের যে গাড়িটা আছে, সেই গাড়ির উপরে একটি বড় ক্যামেরা লাগানো। আবির সহ সবাই সেই গাড়িটার কাছে যায়। অবাক হয় ওরা সবাই। ক্যামেরা ঠিকঠাক ভাবেই আছে, ভিডিও তখনও রেকর্ড হচ্ছে, কিন্তু কেউ সেটা হাতও দেয়নি। ভাইয়া মনে হয় জানে আমরা এখানে আসব। আমাদের আসতে দেখে মনে হয় এই ক্যামেরাম্যান আর মহিনের খুনি পালিয়েছে। সব নষ্ট করে এখানে থেকে চলে যা, আর মহিনের লাশটা পুলিশ স্টেশনের কাছে দিয়ে আসবি। আর তোদের কাছে যে পিস্তলগুলো আছে সেসবও লাশের সাথে দিয়ে আসবি। কেন ভাইয়া, আমরা কি ধরা পড়তে যাচ্ছি? গুলিটা আমার কারো পিস্তল থেকে চলেনি। আর এখানে যারা ছিল তাদের মধ্যে কেউ একজন তোদের যে কোনো কাউকে চিনে ফেলেছে। তাই আমরা যে মহিনকে খুন করিনি সেটার প্রমাণ আমার পিস্তলগুলো। কারণ যতদূর রেঞ্জ থেকে গুলি করা হয়েছে তা কোনো ডিজার্ট গান হবে, যা আমাদের কাছে নেই।
পুলিশ যদি তদন্ত করে, আবার যদি কেউ আজকের ঘটনা নিয়ে পুলিশদের সাক্ষ্যও দেয়, তবুও কিছু পাবে না তারা। কিন্তু ভাইয়া পুলিশরা জানবে কি করে এগুলো খুনিদের পিস্তল না? লাশটা যখন নিয়ে যাচ্ছিস তখন তারা ঠিকই বুঝবে যারা লাশ দিয়ে গেছে এগুলো তাদেরই কাজ। আর শোন, গাড়ি পাল্টে এক একজন এক এক দিক চলে যা। তোদের থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে যাচ্ছি আমি, তোরা আমারটা নিয়ে যা। আবির আর দাঁড়ায় না, গাড়ি চালিয়ে চলে আসে মেইন রাস্তাতে। আবির যে পথ দিয়ে আসছিল তার উল্টো পথ দিয়ে যেতে থাকে। হঠাৎ শুনতে পায় কারো জোরে আত্মচিৎকার। আবির গাড়িটা কষে ব্রেক করে, ওদের থেকে বেশ খানিকটা দূরে আড়াল করে গাড়িটা রাখে। তাকিয়ে দেখে রাস্তার পাশে বড় একটি গাছের নিচে সাদা রঙের গাড়ি দাঁড়ানো, আর সেখানে দুজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার কণ্ঠটা আবিরের খুব ভালো করেই চেনা। মেয়েটা হলো নেহা। নেহা চিৎকার করে বলছে, ছাড় আমাকে, তোর মতো বন্ধু আমি কখনো দেখিনি। তুই আমার সাথে এটা কখনোই করতে পারবি না। ছি শিহাব, তুই এমন হবি ভাবতেই পারিনি। ছাড় আমাকে, রাকিবের কাছে নিয়ে যাবি না তুই, এটা করতে পারিস না। ছাড় বলছি। চিৎকার করে লাভ নেই নেহা। রাকিব ভাইয়ের কাছে তোকে ডেলিভারি দিতে পারলে আমি পাবো বিশাল পুরস্কার। তোকে ওর হাতে তুলে দেব বলে বাজি ধরেছি রে। দেখ না, রাকিবের সাথে কথা বলার জন্য এখানে এসেছিল, তোমাকে নিয়ে দিল হলো। উনি এইমাত্র চলে গেলেন। ভাবছিলাম নতুন কিং অব দ্য রকস্টার হব আমি, আর তোকে কিভাবে রাকিবের কাছে নিয়ে যাব, কিন্তু ভাবতেই পারিনি এত সহজে তোকে এখানে পেয়ে যাব। ছাড় বলছি। নেহা শাওনের মুখে থুথু দেয়। শাওন রেগে গিয়ে নেহাকে কষে একটা চড় মারে। নেহা শিহাবের গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, কপাল ফেটে রক্ত বের হতে থাকে। নেহা অজ্ঞান হবে এমন সময় খেয়াল করে সেই নীলয় নামের লোকটা ওদের দিকে এগিয়ে আসছে। নিলয়ের হাতে পিস্তল নিয়ে এগিয়ে যাবে তখন শুনতে পায় আরও একটি গাড়ির বিকট ব্রেক কষার শব্দ। নিলয় দৌড়ে নিচের গাড়ির মধ্যে এসে প্রবেশ করে। নিলয় বাইরে তাকায়। শিহাব নেহাকে ধরে নিচের গাড়ির দিকে এগিয়ে নিতে যাবে, নিশি এগিয়ে আসছে ওদের দিকে। নিলয় তাড়াতাড়ি কাপড়গুলো চেঞ্জ করে নেয়। স্বাভাবিক কোট খুলে ভিতরে যেসব স্বাভাবিক কাপড় ছিল সেগুলো পরে নিয়ে গাড়িটা আড়াল করে নিয়ে নিশির পেছনে গিয়ে দাঁড়ায়। নিশি জানেই না পিছনে কেউ একজন আছে। শিহাব যখনই নেহাকে তুলতে যাবে তখনই নিশি এসে বলে, কি ব্যাপার শিহাব, তুমি এখানে? আর নিহার এই অবস্থা কেন? কি হয়েছে ওর? শিহাব থমকে দাঁড়ায়। সাথে সাথেই শিহাব নিশির দিকে তাকায়। পিছন থেকে আবির আড়ালে সরে আসে। শিহাব নিশির দিকে তাকিয়ে বলে, ও, তুইও এসে গেছিস? তাহলে তো ভালোই হলো। রাকিবকে দুটো উপহার দিতে পারবো। নিশি আর নেহা, আহা, একদিকে অপমানের বদলা, অন্যদিকে ভালোবাসা, বেশ জমবে রে। চুপ। শিহাব কোমর থেকে ছুরি বের করে নিশির দিকে এগিয়ে যেতেই পেছন থেকে কে যেন কোনো একটা ভারী কিছু দিয়ে শিহাবের মাথায় জোরে আঘাত করে। শিহাব ধপ করে পড়ে যায় মাটিতে। নিশি বোকার মতো তাকিয়ে থাকে সামনের দিকে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। বলেই ফেলে, আবির। আবির তাড়াতাড়ি বলে, এখানে থেকো না, নেহাকে নিয়ে চলো। পথে যেতে যেতে সব বলবো, আগে তাড়াতাড়ি এখান থেকে চলো। চলো। দুজনে নেহাকে ধরে নিশির গাড়িতে নেয়। তারপর গাড়ি চালিয়ে আসতে থাকে নিজ গন্তব্যে। নিশি জানতে চায় আবিরের কাছে, তুমি এখানে কি করে? আর বলো না, আজ তো অনেক বৃষ্টি, মন চাইছিল একটু ভিজি। ছাদে আসতেই খেয়াল করি সাদা রঙের গাড়িটা নেহাদের বাড়ির সামনে পার্ক করা। গাড়িটা শিহাবের তা আমি জানি, কিন্তু রাতে এখানে কেন তা জানার জন্য বাইরে আসতেই দেখি কয়েকজন ছেলে নেহাকে তুলে নিয়ে যাচ্ছে। চিৎকার করতে যেও ভয় করিনি, যদি ওরা আমাকে মেরে ফেলে, তাই ভয়ে গাড়ির ডিকিতে এসে বসি, আর নেহাকে এরা এখানে নিয়ে আসে। নিহার বিপদ, তুমি আমাকে জানাওনি কেন? যদি সবাই তোমার ব্যাপারে জেনে যায়, আর এতক্ষণ লুকিয়েছিলাম অনেকে ছিল বলে। যখন দেখলাম সবাই চলে গেছে, শিহাব একা নেহাকে রাকিবের কাছে নিয়ে যাচ্ছে, তখনই বের হয়। আর তুমি আসো, সাহস বেড়ে যাওয়াতে শিহাবকে মারতে হয়েছে। এই শিহাব যদি মরে যায়, আমার না ভয় করছে। দূর ফিতু একটা, এরকম কিছুই হবে না। তুমি না অনেক ভালো, আজকে আমাকেও বাঁচিয়েছো। কিউট বয়। নিশি এক হাত দিয়ে আবিরের গাল টেনে নেয়। আবির মুচকি হাসতে থাকে। পিছনের সিটে শুয়ে আছে নেহা, আর সামনে ড্রাইভিং সিটে বসে আছে নিশি। ওদের মাঝে বসে আছে এক
চালাক রাফিয়ান, যার প্রতিটা পদক্ষেপে তাকে সব সময় অচেনাই রয়ে যাচ্ছে সবার কাছে। নিশি গাড়ি চালাতে থাকে। আবিরের দিকে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে নিশি। আবির জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছে, আজ এটা কি হলো? কে এই খুনি? আর কে এই ক্যামেরাম্যান? হঠাৎ করে নিশির আগমন কেন হলো? আর শিহাবি বা এখানে কেন? নেহাও এখানে কি করে আসলো? তবে কি নেহা আমাকে পিছু করছিল, নাকি শফিক সাহেব? ভাবতে হবে, অনেক কিছুই ঘোলাটে রয়ে যাচ্ছে। কোথায় যেন সব প্রশ্নের উত্তর একই সাথে বাঁধা আছে। নিশি ভাবতে থাকে, আবির ছেলেটা খারাপ না, একটু ভীতু, কিন্তু সবার থেকে আলাদা। বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। ধুর, কি সব বলছি, ভালোবাসা যায় কি জানি। নিশি এসব ভাবতে ভাবতে গাড়ি চালাতে থাকে। এইদিকে আবির চুপিসারে ফোন বের করে শাওনকে মেসেজ দেয় গাড়িটা সেখান থেকে নিয়ে যেতে। কোনো প্রকার ঝামেলা আবির চায় না। তুমি ওখানে কি করছিলে? আবির নিশির কথা শুনে জোরে কেঁসে ওঠে। গাড়িটা হুট করে ব্রেক করেও। আবির নিশির দিকে তাকিয়ে আছে। নিশি আবিরের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল এবং বলে উঠল, নেহাদের বাড়ির সামনে এসে গেছি, ওকে নিয়ে ভিতরে যাও। ও হ্যাঁ, তাই তো। আমি কি হেল্প করব? না থাক, আমি নিয়ে যাচ্ছি। ওর আব্বুকে ডাকছি আমি। হুম। আবির নেহাকে কোলে তুলে নেয়। নিশি ভ্রু কুঁচকে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির নিশিকে বলে, সেরকম কোনো ব্যাপার না, বাসায় যাও। আর কেন তুমি ওখানে গিয়েছিলে সেটা বলবে। নিশি আর দাঁড়ায় না। আবির নেহাকে পাজা কোলা করে বাড়ির ভেতরে যেতে থাকে। হঠাৎ আবির দাঁড়িয়ে আছে। কোলে তোলাতে নেহার পিঠে কিছু একটা গুঁজে রাখা শক্ত জিনিস অনুভব করে। আবির বাড়ির মধ্যে প্রবেশ করে শফিক সাহেবকে ডাক দেয়। উনি দৌড়ে এসে দেখে দুজন বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে আছে। নিলয়, কি ব্যাপার? নেহা এভাবে, তুমি ওকে কোথায় পেয়েছো? সে এক লম্বা ঘটনা, আগে ওকে রুমে নিয়ে যান। শফিক সাহেব নেহাকে ধরে নিতে যাবে, তখনই আবির সবার আড়াল করে নেহার কোমরে থাকা সেই শক্ত জিনিসটা বের করে নেয়। শফিক সাহেব নেহাকে নিয়ে চলে যায়, কিন্তু আবির সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ নেহার কোমর থেকে সে একটি পিস্তল বের করেছে, আর সেটাতে সাইলেন্সার লাগানো। আবির অবাক হয়, মনে হয় এটাই সেই পিস্তল যেটা দিয়ে মোহিনকে খুন করা হয়েছে। তাহলে কি নেহাই মোহিনকে মেরেছে? কেমন আছিস এখন? শফিক সাহেবের কথা শুনে নেহা শোয়া থেকে উঠে এক লাফ দিয়ে বসে পড়ে। চারপাশে তাকিয়ে দেখে দিনের আলো ঘরে প্রবেশ করেছে। বাইরে কেমন একটা কোলাহল, তার মানে এখন রাত পার হয়ে সকাল হয়েছে। নেহা বাড়ির সবার দিকে তাকায়, কেমন যেন ভয় ভয় করছে ওর। রাতে ঘটা ঘটনাগুলো সে মনে করার চেষ্টা করতে থাকলো। বুকটা কেঁপে ওঠে নেহার, সবকিছু যেন চোখের সামনে ভাসতে থাকে। শফিক সাহেব আবার প্রশ্ন করলেন, কি হয়েছিল? তুই বাইরে কিভাবে গিয়েছিলি? আর আবিরই বা তোকে বাসায় আনলো কেন? কি হয়েছে? আবির আবির আমাকে নিয়ে এসেছে মানে? তুই অজ্ঞান হয়েছিলি, আবির তোকে কোলে নিয়ে বাড়িতে আসে, কি হয়েছিল বল? নেহা কাল রাতে তার অজ্ঞান হওয়ার ঘটনাটা মনে করার চেষ্টা করে। শিহাবের মুখটা ওর চোখের সামনে ভাসে। শিহাবকে বাধা দিতেই কাল রাতে শিহাব তাকে চর মারে, আর সে গাড়ির সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছুই ওর মনে নেই, কেবল দেখেছিল পিস্তল হাতে নিলয় নামের সেই মাস্তান ছেলেটি এগিয়ে আসছিল তাদের দিকে। আবার একটি গাড়ি ব্রেক করার শব্দ শুনতে পায় নেহা। এরপর আর কিছুই মনে নেই। তাহলে কি আবির আমাকে শিহাবের থেকে বাঁচিয়েছে? কিন্তু ও জানবে কি করে আমি বাহিরে ছিলাম? নেহা ওর কোমরে হাত দেয়, পিস্তলটি খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে নেই। নেহা ওর আব্বুকে প্রশ্ন করে, আমার কাছে কি কোনো কিছু পেয়েছিল? কই না তো, কি ছিল? না, কিছু না। আচ্ছা, সব পরে বলবো কি হয়েছিল। এখন যাও, আমি ভার্সিটিতে যাব। তোর এখন যাওয়া লাগবে না। আমাকে তো যেতেই হবে, বুঝবে না তুমি? আবির ভার্সিটির মধ্যে প্রবেশ করছে, শান্ত ভঙ্গিতে ভার্সিটিতে আসছেও। হঠাৎ পেছন থেকে কেউ একজন ওর কাঁধে হাত রাখে। আবির ঘুরে তাকিয়ে দেখে শিহাব দাঁড়িয়ে আছে, সাথে আরো কয়েকজন নতুন ছেলে। শিহাবের মাথায় সাদা ব্যান্ডেজ করা। আবির ওর কাঁধ থেকে হাতটা সরিয়ে নিয়ে সামনে আগাতে শিহাব ওর ব্যাগটা টেনে ধরে। কি ব্যাপার, এমন করছো কেন তুমি? আমি চাই না তুই ফার্সিতে আসিস। আমি চাই না তুই নেহাদের বাড়িতে থাকিস। কেন, কি সমস্যা তোমার? সমস্যা অনেক কিছু, এত প্রশ্নের উত্তর তোকে আমি দেব না। 2 দিনের মধ্যে চলে যাবি,
না হলে তোর খবর আছে। ভাই বাসায় যে রেস্ট নাও, মাথার সমস্যা ঠিক হয়ে যাবে। কথাটা আবির বলার সাথে সাথেই শিহাব আবিরকে কষে একটা ঘুষি দেয়। আবির কিছুটা দূরে সরে যায়। ডান গালের সাথে সাথেই কালশিটে দাগ পড়ে যায়। আবির সেখানে কয়েকবার হাত দিয়ে শিহাবের দিকে তাকিয়ে থাকে। শালা মাথা, আমাকে কি তোর মাথার সমস্যা মানে পাগল মনে হচ্ছে? ওই জাকির ধর তো শালাকে, আজ বোঝাবো আমি পাগল নাকি অন্য কিছু। সরি ভাই, আমারই ভুল হয়ে গেছে। আমি আসলে ওভাবে বলতে চাইনি। তোমার মাথায় ব্যান্ডেজ, তাই বললাম রেস্ট নিতে। কথাটা বলার পরেই শিহাব আবিরকে জোরে লাথি দেয়। আবির ছিটকে পড়ে। সাথে সাথেই ভার্সিটির অনেক ছেলে মেয়ে এক জায়গাতে হয়ে যায়। আবির সোহেল এসে শিহাবকে বাধা দিতে থাকে। শাওন এসে আবিরকে টেনে তোলে। শিহাব বলতে থাকে, ওই পাই, আমি কখন রেস্ট নেব না নেব আমি বুঝবো, তুই বলার কি? তোকে যা বললাম সেটা করবি, না হলে তোর কিন্তু খারাপ আছে বলে দিলাম। আর শোন, বেশি ভাব নিবি না, আমার সামনে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দেবো মাথা। দেখো তুমি যা করছো তা খুবই অন্যায়। তোমার এসব করা ঠিক না। আবিরের কথা শুনে শিহাব ছুটে আসে আবিরের কাছে। জামার কলার ধরে আবিরের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, তোর কাছ থেকে আমার সবকিছু শিখতে হবে? ওই সবাইকে ধর তো, আজ পুরো ক্যাম্পাস ওকে কাপড় ছাড়া ঘোরাবো, দেখি তোকে কে বাঁচায়। তুমি কিন্তু বেশি বেশি করছো শিয়াব, এর ফল কিন্তু ভালো হবে না। ও, এবার তুইও ওর সাথে কি কাপড় ছাড়াই ঘুরবি তাই না? ওই জাকির, তোরা যা, বেটা দুটোকে ধর, শালাদের আজকে বোঝাবো আমি কি। শিয়াব, তোমার কিন্তু শাওন কিছু বলার আগেই শিহাব এসে শাওনকে পেটাতে থাকে। আবির থামতে বললেই আবিরকেও পেটাতে থাকে। দুজন নিরীহ ছেলে শিহাবের লোকদের কাছে মার খেতে থাকে। কেউ কোনো প্রকার কথা বলছে না। সবাই এ সব কিছুই হা হয়ে দেখছে। কি বা বলবে শিহাবকে? শহরের নামি দামি টাকাওয়ালা নেতার ছেলেও। ওকে কিছু বলা মানে নিজের ঘাড়ে সমস্যা ডেকে আনা, যার ফলস্বরূপ ভার্সিটি থেকে চলে যেতে হবে। এর থেকে কেউ কোনো প্রতিবাদ না করে দেখা ভালো মনে করে। সবাই আবিরদের মার খাওয়াটা দেখতে থাকে। আবির বসে পড়ে। ভাই ভুল হয়ে গেছে আমাদের, মাফ করে দাও। তোমার সাথে কখনো আর কথা বলবো না। চুপ শালা, কেউ ফুট, বেশি ভদ্রতা দেখাস না। ওই নাসিম, যা মেয়েদের ড্রেস নিয়ে আয়, সাথে বিচুটি পাতার গুঁড়োও লাগিয়ে দিবি, দুজনকে আজ পরাবো, তারপর দেখ কি হয়। নাসিম জাকির দুজন চলে যায়। শিহাবেরা হাসতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে শিহাবের কাঁধ স্পর্শ করে। শিহাব ঘুরে তাকাতেই শিহাবের গালে কষে চড় দেয় সে। শিহাব ভালো মতো দেখে কেউ। নেহাকে দেখে শিহাব অবাক হয়। কাল রাতের কথা মনে পড়ে যায় ওর। রাগী চোখে দুজনেই দুজনার দিকে তাকিয়ে আছে। নেহা আবিরদের দিকে তাকায়। আবিরের বাম গালের ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে। নেহা শিহাবের দিকে তাকিয়ে বলে, তুই ওদেরকে কেন মারছিস? কেন? তোকে কি সেটা বলতে হবে? তুই কেন সবার সামনে আমাকে চর মারলি? সবাই আমার দিকে হাসি হাসি মুখে তাকাচ্ছে, আমার সম্মানটা কোথায় যাবে জানিস? শোন, আমি রাকিব না যে অপমান সহ্য করব, আমি এর জবাব দিয়ে দিব এখনই। মানে কি করবি তুই? আর তোর তো চড় দিয়েছি, মনে চাচ্ছে তোকে এখানে খুন করি। দেখবি কি করব। কথাটা বলে শিহাব নেহার ওড়নাটা কেড়ে নেয়। নেহা তাৎক্ষণিক চিৎকার দিয়ে দুই হাত দিয়ে নিজেকে ঢেকে নেয়। শিহাব ওড়নাটা ওর গলায় ঝুলিয়ে নেহার দিকে এগিয়ে যেতে থাকে। নেহা শিহাবের দৃষ্টি খেয়াল করে বুঝতে পারে শিহাব ওর ঠোঁটের দিকে এগিয়ে আসছে। নেহা চিৎকার করতে থাকে। নাইমা, ফারিয়া, সাদিয়া সবাই নেহার পেছনে এসে দাঁড়ায়। শিহাবকে থামানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। শিহাবের নতুন ছেলেগুলো সবাইকে থামিয়ে দেয়। শিহাব যখন খুব কাছে চলে আসছে, তখনই কিসের যেন একটা বাধা অনুভব করে পেছন থেকে। শিহাব ঘুরে তাকানোর আগেই গলা থেকে ওড়নাটা খুলে নিয়ে নেহার দিকে এগিয়ে দেয়। শিহাব তাকিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে। আবিরের দিকে প্রচন্ড রাগী চোখে তাকায় শিহাব। আবির নেহার দিকে তাকিয়ে ইশারায় চলে যেতে বলে। নেহা কিছু দূর চলে এসে ব্যাগ থেকে ফোন বের করে ওর আব্বুকে কল দিয়ে ঘটনাটা বলে। এদিকে শিহাব আবিরের এমন কাজ দেখে প্রচন্ড রেগে যায়। আবির মাথাটা নিচু করে নিয়ে দাঁড়িয়ে থাকে। শিহাব এসে আবিরের গালে আরো একটি ঘুষি দেয়।
তলপেটে লাথি মারতেই আবির মাটিতে পড়ে যেয়ে ছটফট করতে থাকে। শাওন এসে আবিরকে শান্ত করে। শিহাব শাওনকেও মারতে যাবে, তখনই শুনতে পায়, তুমি যদি আর একবার ওদেরকে মেরেছো তোমার কিন্তু খুব খারাপ অবস্থা হবে। শিহাব ঘুরে তাকায়। নিশিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কাল রাতের ঘটনা ওর মনে পড়ে যায়। নেহাকে সে প্রায় রাকিবের কাছে নিয়েই যাচ্ছিল, তখনই নিশির সামনে এসে দাঁড়ায়। কিন্তু নিশিকেও তো আমি ছুরি দেখিয়ে তুলে নিয়ে যাচ্ছিলাম প্রায়, কিন্তু হুট করেই কে যেন আমার মাথার পেছন থেকে বাড়ি মারে। কে হবে? নেহা? না, নেহা তো আগেই পড়েছিল। তাহলে কে? নিশি জানে সেটা। তাই আপাতত নিশির কথা শুনে আমার চুপ থাকতে হবে। পরে প্ল্যান করে জানবো কে আমাকে মেরেছিল পেছন থেকে। আর যদি না বলে তাহলে নিশিকেও মেরে ফেলবো। শিহাব এসব ভাবতে থাকে। নিশি এসে আবিরকে মাটি থেকে তুলে নেয়। আবির নিশির হাত ধরে কোনো রকমে দাঁড়িয়ে থাকে। নিশি বলে, তুমি একটা অমানুষ। সহজ সরল ছেলেদেরকে না মেরে যাও না রাকিবকে মারো। আরো বড় মাস্তান আছে, তাদেরকে নিজের ক্ষমতা দেখাও, বেয়াদব ছেলে। নিশি, তুমি এখান থেকে যাও, তোমার সাথে পরে কথা বলে নেব। আবিরের সাথে আমার বোঝাপড়া আছে। আমি আবিরকে নিয়েই যাব, দেখি তোমার কত সাহস, আমাদের আটকাও। নিশি, তোমার সাথে ঝামেলা করার কোনো ইচ্ছেই আমার নেই। যাও বলছি, না হলে তোমাকেও। ভাই, ড্রেস আনছি, দুজনকে পরিয়ে দাও। শিহাব দেখে দুটো মেয়েদের ছোট ছোট ড্রেস নিয়ে দুজন হাজির। শিহাব তাড়াতাড়ি ওদের হাত থেকে ড্রেসগুলো নিয়ে সব ছেলেদের ইশারা করে দুজনকে শক্ত করে ধরতে আর নিশিকে অন্যদিকে নিয়ে যেতে। সংখ্যায় বেশি হওয়াতে শিহাবের ছেলেরা তার কথা মতো সব করলো। শিহাব যখন ওদের কাছে এসে ড্রেস পরাতে ব্যস্ত, তখনই খেয়াল করে ভার্সিটিতে কয়েকটি গাড়ি প্রবেশ করছে। শিহাব থেমে যায়, তাকিয়ে দেখে দুটো পুলিশের গাড়ি, সাথে নেহার আব্বুরও গাড়ি আছে। পুলিশ এসে শিহাবের গালে চড় মারে, হাতে হাত করা পরাতে যাবে, তখন শিহাব বলে, দেখুন অফিসার, আপনি আমাকে ধরে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যে আমাকে মারলেন না, এর জন্য আপনার হাতটা থাকবে কিনা সন্দেহ আছে। শিহাবকে পুলিশ তুলে নিয়ে যায়। শফিক সাহেব নেহাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে আবিরের দিকে তাকায়। আবির ইশারাতে শফিক সাহেবকে বুঝিয়ে দেয় কখনো কখনো কিছু করতে গেলে মশার কাছেও মার খেতে হয়। শফিক সাহেব মুচকি হাসলেন, নেহাকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু নেহা যায়নি। সবাই এক এক করে ভিড় ত্যাগ করে। নিশি এসে আবিরের হাত ধরে ক্যাম্পাসের বেঞ্চে গিয়ে বসে। ওই ছেলে আর কত এমন নির্যাতন সহ্য করবে? কিছু তো বলতে পারো না কি? এমন কেন তুমি? কেমন আমি? আর এত উত্তেজিত কেন হচ্ছ? আমি ঠিক আছি, এরকম মায়ের কি কিছুই হবে না আমার। আসছে বডি ফিল্ডার, বোকা ছেলে, হাবা ছেলে, শুধু মার খেতে পারো, বান্দর ছেলে। কি করব? আমার ভয় করে। চুপ। নিশি ব্যাগ থেকে রুমাল বের করে আবিরের গালের রক্তগুলো মুছতে যাবে, তখনই নেহা এসে সামনে দাঁড়ায়। নিশি থেমে যায়। সবাই নেহার দিকে তাকিয়ে আছে। আবির, আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। কোনো ব্যাপার না। আমি কি আপনার পাশে বসতে পারি? আপনার কাছে কিছু জানার ছিল। হুম। আবির বলেই নিশির দিকে তাকায়। নিশি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবির মুচকি হেসে মাথাটা নিচু করে নেয়। ওদিকে শাওনকে, ফারিয়া, তিন্নি, নাইমা সবাই ভালো মতো দেখাশোনা করছে। আপনার গাল বেয়ে রক্ত পড়ছে, চলুন ডক্টরের কাছে। নেহার এমন কথা শুনে আবির কিছুটা অবাক হয়। এটা কি নেহা নাকি অন্য কেউ? রাতেই তো কাউকে খুন করে আজ সহজভাবে কথা বলছে। রাফিয়ানের থেকেও যেন বড় রাফিয়ান। কিন্তু আবিরের সাথে এভাবে স্বাভাবিকভাবে কথা বলার কারণটা আবির ঠিক আন্দাজ করতে পারছে না। আবির মুচকি হেসে বলে, আমি ঠিক আছি, সমস্যা নেই। না, কোনো ঠিক নেই। আর আপনি এমন কেন? এতগুলো মার খেলেন কিভাবে? শরীরটা দেখলে মনে হয় অনেক জনকে এক ঘুষিতেই কাত করে ফেলবেন, অথচ আপনি যে একটা ভিতুর ডিম তা জানতাম না। যদিও সকালে মনে হয়েছিল আপনি ভিতুর নন, কিন্তু এখানে এসে দেখলাম একটা বোকা হাদারা ভিতুর গোডাউন। কিছু তো শিহাবকে বলতে পারতেন। 1 মিনিট, সকালে আমাকে সাহসী ভাবার কারণ কি? কাল রাতেই আপনি তো আমাকে বাসায় নিয়ে এসেছিলেন, আর আমি জানি রাতে শিহাবের সাথে আমার কি হয়েছিল। আপনাকে ধন্যবাদ। আরে কি যে বলেন, সেখানে নিশিও ছিল। আবির পেছনে তাকায়, দেখে সেখানে নিশি নেই। একটু দূরে তাকাতেই দেখে নিশি হেঁটে চলে যাচ্ছে। আবির একবার নেহার দিকে তাকায়, আর একবার নিশি চলে যাওয়ার দিকে তাকায়। কি করবে সে বুঝে উঠতে পারছে না। কোন রকমে নেহার থেকে বিদায় নিয়ে নিশির কাছে যাবে, তখনই কে যেন আবিরের ব্যাগ টেনে ধরে। পেছনে ঘুরে দেখে মিন্নু দাঁড়িয়ে। মিন্নুকে আবির বেশ কয়েকদিন ধরে দেখতে পায়নি। মিন্নুর দিকে তাকাতেই
আবির খেয়াল করে মিন্নুর মুখটা অন্য দিনের থেকে কেমন যেন শুকনো মনে হচ্ছে। কি হয়েছে রে তোর? কেমন যেন লাগছে? ভাইজান, গত দুপুর থেকে পানি ছাড়া তেমন খাওয়া হয় নাই। কেন? বাড়িতে বাড়িতে কি রান্না করেনি কেউ? ভাইজান, আপা হসপিটালে আছে, এর জন্য খাওয়া হইতাছে না। মানে রেনু আপা হসপিটালে কেন? মিন্নু থেমে যায়। হুট করেই সে কাঁদতে থাকে। আবির ওকে টেনে নিয়ে কাছে বসায়, মাথায় হাত বুলিয়ে আবারও জানতে চায় কি হয়েছে। মিন্নু কোনো রকমে কান্না থামিয়ে বলে, 5 দিন আগে আপা সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়, অনেকদিন থেকে যায় নাই। কিন্তু হাসান চাচার পোলা শাহিন আর তার কয়েকজন লোকেরা আয়সা আপারে রোজ বাজে কথা শুনাইতো। আপা ওদেরকে অনেক বারণ করার পরেও ওরা এসে আপারে নানা কথা কইতো। আমাকে সবকিছু খুলে বল। শাহিন আয়সা আপারে জিজ্ঞাইতো কেন আর সে আমাদের লগে দেখা করে না। টাকা বাড়াই দিব, নতুন পার্টি আসছে, তোর রূপ যৌবন তো এখনো আগের থেকেও ভালো হয়েছে, তুই আমাদের সাথে না গেলে তোকে কিন্তু ধর্ষণ করুন। আর জানিস তো মা, ধর্ষণের কিছু আসে যাবে না, আমরা জানি তোর নিয়ে থাকতেও পারবো না, তাই টাকা দিচ্ছি, আমাদের লগে আগে শুইবি, পরে পার্টি আছে সেখানে সারা রাত থাকবি। মিন্নু আবারও চুপ করে বসে থাকে। আবিরের মুখের স্বাভাবিক রং পাল্টে যেন তা রক্তবর্ণ হতে থাকে। কেটে যাওয়া মুখটা এক অচেনা ভয়ঙ্কর অনুভূতির মতো ধেয়ে আসা রাগের প্রতিচ্ছবি যেন ফুটে উঠতে থাকে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে হাঁটুতে কয়েকবার কিল দিতে থাকে, সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিন্নু আবার বলে, আপা যাইতে চাই নয়, বস্তির লোকেরা আপারে নানান কথা কইতে থাকে। শাহিন কেন রোজ রাতের বেলায় দল লইয়া আমাকে বাড়িতে আসবে, যা মানুষজন দেখা আপারে আর আমাদেরকেই গালি দিতে থাকে। কয়েকদিন আগের রাতে আরো কয়েকজন লোক আইনা আপারে ডাক দেয়, আমি তখন ঘুমাইতেছিলাম। শাহিনদের চিৎকার ঘুম ভাঙ্গা হুনি ওরা আপারে কইতাছে, চল মা, আজকা যাইতেই হইব, না হলে তোকে লইয়া যাব জোর করে, আর কখনো বাড়ির মুখ দেখবি না, চল শালি। এরপর আপারে ওরা জোর করে তুইলা নিয়ে যায়। আমি বাধা দিছিলাম, এই দেখেন ভাইজান, শাহিন আপা গা থাইকা ওড়না খুইলা আমার হাত আর মুখ বাইধা ওর বেল্ট খুইলা আমার মারছে খুব। মায়ের চোটে রাইতে কেন হারাই আমি। সকালে উঠা দেহি আপা নাই। এলাকার লোকজন বাজে কথা কইতেছিল। পরে আমাকে বাড়িতে পুলিশ আইসা কয় আপা হাসপাতালে আছে। আপনারে খুঁজাছিলাম কিন্তু পাই নাই। আপারে দেখতে গেছিলাম, কপালে ব্যান্ডেজ, চোখে মুখে মায়ের দাগ। ডাক্তার কইছে আপারে অনেকজন মিলে নির্যাতন করছে। আমার আবার কিছু হইলে আমি মইরা যাব ভাইজান। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। কান্নারও তো মিন্নুর দিকে একবার তাকিয়ে পায়চারি করতে থাকে, তারপর মিন্নুর দিকে আবার তাকিয়ে বলে, পুলিশের কাছে গিয়েছিলি? ডাক্তার আর বস্তির কয়েকজন মুরব্বী লোকেরা কইতাছিল পুলিশদের কাছে যাইতে। আমি আর বাপে মিল্লা থানায় গেছিলাম, ওরা টাকা চায়। আবারও বাপের গালি দিয়া কয়, মেয়ে তো সুন্দর বানাইছিস, কিন্তু সে তো হইছে বে, তার তো হাজার হাজার লোক ধর্ষণ করতেই পারে, তাই তার জন্য কোনো কেস নাই, যা ভাগ এখান থেকে। বেশি লাফাইলে 2টারে মেয়ে বোন ধর্ষণের কেসে থানায় ভইটা দিব। শাহিন আগের টাকা দিয়া রাখছে বুঝলি, দূর হ সামনে থেকে। ও ভাইজান, আপা কোনো কথা বলে না আমাদের কাছে, খালি কান্দা দরজার দিকে চাইয়া থাকে। আপনি আমার লগে যাইবেন আপার সাথে দেখা করতে? যাব। মিন্নু চুপ থাকে। আবিরের দিকে তাকায় ও। কেমন যেন গম্ভীর একটা শব্দ শুনে মিন্নু অবাক হয়। আবিরকে এর আগে মিন্নু কখনো এমন গম্ভীর হয়ে কথা বলতে দেখেনি। আবির বলে, আগে চল থানায়। না ভাইজান, থানায় যাবো না, পুলিশরা অনেক খারাপ, আপারে গালি দেয়, আমি শুনতে পারুম না। আমার আপা যেমনই হোক না কেন, আমারই তো আপা। আপনি কন, কেউ যদি আপনার মাকে গালি দেয় তাহলে কি করবেন? আপনার মা খারাপ হইলেও আপনারই তো মা, তাই আপনি তাকে দেওয়া গালি শুনতে পারবেন না। যদি গালি শুনেন তাহলে আপনার তার কোনো ছেলেই না। বেশ বলেছিস তো, দেখি তোকে কে গালি দেয়, চল আমার সাথে। আবির আর মিন্নু দুজনে হাঁটতে থাকে। ওদের পেছনে আরো একজন আসছে, কিন্তু আবির আর মিন্নু জানে না সে কেন আসছে। কেবল আবির মিন্নু জন্য কোনো একটা বড় কিছু করতেই যাচ্ছে, আর ওদের পেছনে ওদেরকে ফলো করতে করতে আসছে আরো একজন। অফিসার, তোদের সাহস কি করে হয় আমার ছেলেকে থানায় ধরে আনা? পুলিশ অফিসার সিরাজ হোসেন লাফিয়ে ওঠে।
সাথে সাথেই পুরো থানাটা যেন নীরবতায় পরিণত হয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে পুলিশদের তুই করে বলাটা সাধারণ কোনো লোকের কাজ না। সিরাজ হোসেন বলে, কে কে আপনি? আর এভাবে কথা বলছেন কেন? শালা, তোর এক তুড়িতেই চাকরি খেয়ে ফেলবো আমি, তারপর পিটিয়ে তোকে সোজা করে দিব। আমার ছেলেকে থানায় ধরে এনেছিস কোন সাহসে, কার কথাতে? কে আপনার ছেলে? আর ঠিক করে কথা বলুন, না হলে লোকটা সিরাজের গালে কষে চড় দেয়। সাথে সাথেই থানার সব পুলিশ এসে একসাথে জড়ো হয়। লোকটার দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। সাথে সাথে আরো কয়েকজন লোক থানায় প্রবেশ করে। সিরাজ স্যালুট করে মাথা নিচু করে দাঁড়ায়। শহরের এমপি থানায় এসেছে, সাথে কয়েকজন উকিলও আছে। এমপি সাহেব বলেন, সিরাজ মিয়া, তুমি মোশাররফ ভাইয়ের ছেলে শিয়াবকে কেন ধরেছো? জানো এর জন্য তোমার খারাপ হতে পারে। সরি স্যার, আমি জানতাম না যে শিহাব ওনার ছেলে। আর তাছাড়া শিহাব অন্যায় করেছে, দুজন ছেলেকে অকারণে পিটিয়েছে। সহজ সরল দুজন ছেলের সাথে একটি মেয়েকেও টিচ করছে, তাই স্যার ওকে ধরে নিয়ে আসতে হলো। আমার ছেলে যা ইচ্ছা করবে আমি বুঝবো, তোকে মনে করে দিয়ে যাচ্ছি। শিয়াবকে যদি এরপর থানায় এনেছিস তো তোর কিন্তু সত্যি অনেক খারাপ আছে, ছেড়ে দে ওকে। কাগজগুলোতে সাইন করে ছেড়ে দাও। তার দরকার নেই, আপনি বলেছেন এটাই যথেষ্ট। শিহাবকে হাবিলদার যে বের করে আনে। শিহাব সিরাজ হোসেনের কাছে এসে বলে, তোকে না বলেছিলাম আমাকে 30 মিনিটের মধ্যে ছেড়ে দিতে হবে? এখনো 10 মিনিটও হয়নি। ওই দুটো ছেলে আমার বিরুদ্ধে বয়ান দেবে, তাই না? তোকে তো পরে দেখবো, আগে ওই দুটোকে দেখছি। শিহাব থানা থেকে বের হয়। ওর বাবার থেকে ফোন নিয়ে রাকিবকে ফোন দেয়। ভাই, আজকে একজনকে মারতে হবে। যত টাকা লাগবে আপনি মারার পর চেকের সংখ্যা বসিয়ে নেবেন। কে সে? আজকে রাতেই আমরা তাকে আপনার কাছে নিয়ে আসব। আপনি খালি যন্ত্রটা দিয়ে মারবেন, আর যদি না পারেন তবু আপনি সাথে থাকবেন। আমি মারবো তাকে। আচ্ছা, তাহলে আমাদের বাড়ির পাশে যে একটা পুকুর আছে, ওর উপরে ছোট্ট একটা বাংলোর মতো ঘর আছে, রাতে ওখানেই থাকা হয়। নিয়ে আসিস, আমরা সবাই থাকবো, কিন্তু টাকাটা আনতে যেন ভুলিস না। আর নেহার ব্যাপারটা কি করছিস? এটাকে মেরে দিন, পরের দিন নেহাকে পাবেন। শিহাব ফোন কেটে দেয়। তারপর আরিফ আর সোহেলকে কল দেয়। সোহেল রিসিভ করতে শিহাব বলে, আমার হেল্প লাগবে, করবি কিনা বল। কি করবি তুই? আজ আবিরকে ধরে নিয়ে যেতে সাহায্য করবি। মানে? রাকিব ভাইয়ের কাছে ওকে নিয়ে যাব। তোদের কথা রাকিব ভাইকে বলেছি, তোরা ফার্সিকটি দখলে রাখবি, ভাই তোদের সুযোগ দেবে যদি আমাকে হেল্প করিস। কিন্তু আবির যদি আমাদের কিছু করে? কি করবে? শাওনে থেকে যতদূর জেনেছি সে ছোটখাটো মাস্তানি করতো অনেক আগে। তারপর কি না কি ঝামেলা হয়েছিল, তারপর সব ছেড়ে গ্রামে যায়। সেখান থেকে এই শহরে চলে আসে। কেউ নেই তার আশেপাশে, সে কিছুই বলবে না। কেন তুই ওকে মারবি? রাগে আমার কেন জানি না কুত্তার বাচ্চার উপর প্রচুর রাগ। ওর জন্য আজ থানাতে আসতে হয়েছে। আচ্ছা ঠিক আছে। শিহাব ওর বাবার গাড়ি নিয়ে ভার্সিটির দিকে চলে আসে। আজ রাতেই ওরা আবিরকে তুলে নিয়ে যাবে। ভাইজান, ওই পুলিশ কাকু আমার আপারে গালি দিয়েছে। মিন্নু থানায় প্রবেশ করতেই আবিরকে হাত উঁচিয়ে পুলিশ অফিসার কাশেমকে দেখিয়ে দেয়। আবির মিন্নুর হাত ধরে এগিয়ে যায়। মিন্নুকে দেখে কাশেম মিয়া বিরক্তি নিয়ে তাকালো। কাশেম মিয়া গালি দিয়ে মিন্নুকে বলে, ওই কুত্তা, তুই আবার এখানে এসেছিস? তোদের না বলেছিলাম কোনো কেস নিতে পারবে না? আবির মিন্নুর হাতটা শক্ত করে ধরে। আবির মিন্নুর থেকে নিজেকে ছাড়িয়ে কাশেম মিয়ার সামনে চেয়ার টেনে বসে। আবিরের এমন অনুমতি ছাড়া বসাটা কাশেম মিয়া ঠিক হজম করতে পারছে না। ভ্রু কুঁচকে তাকায় আবিরের দিকে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে পকেট থেকে ফোন বের করে কি যেন লিখে কাকে যেন পাঠিয়ে দিল। তারপর শান্ত ভঙ্গিতে বলল, দেখুন স্যার, আপনি যেটা করেছেন সেটা অন্যায়। আপনি কেন কেসটা নিচ্ছেন না? আবিরের কথা শুনে কয়েকজন পুলিশ একটু মুচকি হাসলেন। আবিরও হাসলেন তাদের সাথে, কিন্তু আবিরের হাসি দেখে সবাই আবার থেমে যায়। কাশেম মিয়া বলে, কি ব্যাপার, তুই হাসছিস কেন? দেখ ভাই, তোকে আমি চিনি না, তুই মিন্নুর কি হোস সেটা জানি না। ওর বোনের কাছে কি টাকা পয়সা পাস নাকি রাত কাটানোর সময় পাওনা করেছিস? আবিরের মুখের রংটা আবার পাল্টে যেতে থাকে। ডান হাতটা মুষ্টিবদ্ধ করে টেবিলে কয়েকবার কিল দিতে থাকে। কয়েকবার ঘাড় নাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে আবারও শান্ত গলায় বলে, আপনি তাহলে কেসটা নেবেন না? তুই কে রে? তোর কথাতে কেস নিতে হবে কেন? শালা, তুই জানিস ওই মেয়েটা একটা ওর সাথে হাজার ছেলে রাত দিন শুয়ে বসে। এত দরদ কেন? মানবতা দেখাইতে আইসো? মালকড়ি আছে? আর শোনো, যাদের সাথে ঝামেলা বাঁধছে সে এলাকার মোশাররফ ভাইয়ের লোকের ছেলেদের কাজ।
যদি আমি কিছু করিও আমার হাত পা থাকবে কিনা কে জানে। ওনারা টাকা দিয়ে গেছে, অগ্রিম উকিল নিয়ে এসে কেসটা খতম করে দিয়েছে। আর বুঝতে পারছি না একটা বেশের জন্য তোরা এত পাগলামো করছিস কেন? বাচ্চা ছেলের মতো আছিস, বাচ্চা থাক, না হলে জেলে পুরে দেব, কখনো বের হতে পারবি না। আবির চেয়ার ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়, হাতটা পকেটে ঢুকিয়ে কাশিমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ওরা তোর হাত পা কেটে রেখে দেবে, কিন্তু নিলয় তোকে একেবারে মেরে ফেলবে, বুঝেছিস? থানার প্রায় সব পুলিশ আবিরের কথা শুনে হা হয়ে যায়, বোকার মতো তাকিয়ে থাকে ওর দিকে। কাশিম মিয়া রেগে যেয়ে আবিরের জামার কলার ধরে বলে, তোর সাহস কী করে হয় আমার সাথে তুই করে কথা বলার? শালা তোকে এমন মারবো আর এমন কেস দিব যে কখনোই বাইরে আলো দেখতে পাবি না। আবির একটু শব্দ করে হাসে। পুলিশগুলো আরো অবাক হয়। এতক্ষণে অনেকেই পুলিশের পা ধরে মাফ চেয়ে পালিয়ে যেত, ছেড়ে দেওয়ার কথা বলতো, কিন্তু হুট করে থানায় চলে আসা এমন ছেলেকে দেখে সবাই অবাকই হচ্ছে। এরকম কিছুর পরও ছেলেটা দিব্যি হাসছে। নিলয়কে? নিলয় আমাকে মারবে মানে? চল তোকে ভিতরে ঢুকিয়ে দিই, তারপর তোর এমনভাবে মারবো যে দেখি তোর নিলয় এসে আমাকে কি করে। এক্সকিউজ মি অফিসার, 1 মিনিট দাঁড়ান। পুলিশের সব লোক থানার দরজার দিকে তাকায়। সাদা শার্ট কালো প্যান্টের সাথে ইন করে কয়েকজন লোক ভিতরে প্রবেশ করছে। পুলিশেরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। কাশিম মিয়া বলে, আপনারা আপনারা কারা? আমি সাজিদ স্যারের পার্সোনাল সেক্রেটারি। সাজিদ? মানে মেয়র সাজিদ স্যার? মানে আপনি? মানে? আবির কাশিম মিয়ার হাত থেকে নিজের জামার কলারটা ছাড়িয়ে নিয়ে আবারও চেয়ারে গিয়ে বসে। পুলিশের আমতা আমতা করা মুখটা আবির ভালো করে দেখতে থাকে। আসাদ কয়েকটি পেপারস দেখিয়ে কাশিমকে বলে, এই স্যার যেটা বলছে সেটা করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন অনেক, বুঝছেন কাশেম মিয়া? এবার আমাকে আসতে হয়েছে, পরের বার সাজিদ স্যার আসলে এবং স্যারের পর যদি নিলয় আসে তাহলে কি হবে তা আপনার কল্পনার বাইরে। আসাদ সাহেব কথাগুলো বলে চলে যায়। কাশেম মিয়া বোকার মতো টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আবিরের দিকে আর চোখে তাকিয়ে দেখতে থাকে। পা থেকে মাথা অবধি কড়া দৃষ্টিতে তাকায় কাশেম মিয়া। সাধারণ কয়েকশো টাকার জুতো পরা, গায়ের পোশাকও খুব বেশি দামি নয়। সাধারণ ছেলে বলেই মনে হতে থাকে কাশেমের কাছে। তবে অবাক হচ্ছে, এরকম স্বাভাবিক ছেলের জন্য মাত্র কয়েক মিনিটেই এত কিছু হয়ে যাবে কাশেম মিয়া ভাবতেই পারেনি। কি যেন বলছিলেন? আমাকে কেস দিবেন? বাহিরের আলো দেখতে পাবো না। দেখুন স্যার, ক্ষমতা সবার কম বেশি থাকে, তাই বলে এইভাবে ব্যবহার করা ঠিক না। তাই সরাসরি বলছি, মিনুর আপার কেসটা হাতে নিতে, আর কালকের মধ্যেই অপরাধীগুলো চেহারা থানাতে দেখতে চাই, না হলে নিলয়কে বলবো আপনার কথা। নিলয়কে? আমাকে একবার বলে যাও, কে এই নিলয়? চল মিন্নু। মিন্নুর হাত ধরে বের হতে যাবে, তখনই কাশিম মিয়া সামনে এসে দাঁড়ায়। বারবার নিলয়কে জানতে চায়। আবির কিছুক্ষণ ভেবে কানের কাছে মুখ নিয়ে বলে, নিলয় ইজ দ্য কিং অফ রকস্টার। আবির মিন্নুকে নিয়ে কয়েক পা এগিয়ে যেতেই আবারও কাশিম মিয়া জানতে চায়, তাকে কোথায় পাবো? আবির কোনো প্রশ্নের উত্তর দেয় না। মেইন দরজা থেকে বের হতেই অবাক চোখে তাকিয়ে থাকে আবির। দরজার কাছেই দাঁড়িয়ে আছে নেহা। আবির মিন্নুর হাত ছেড়ে দেয়। নেহার দিকে তাকাতেই দেখে নেহা চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির স্বাভাবিক হওয়ার জন্য মুচকি হাসি দেয়। নেহার সাথে সাথেই আবিরের হাত ধরে থানা থেকে বের হয়। আপনি এখানে কেন? নেহা গম্ভীর হয়ে হাঁটছে আবিরের হাত ধরে। আবির ইতস্তত বোধ করতে থাকে। কয়েকদিন আগে যে মেয়েটা আবিরকে সহ্য করতে পারতো না, সে আজ আবিরের হাত ধরে আছে। গতরাতে ব্যালকনিতে বসে যখন নিলয়ের নামের ম্যাগাজিনগুলো পড়ছিলাম, তখন বাড়ি থেকে কাকে যেন বের হতে দেখি আমি। রাত তখন 2টার কাছাকাছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কালো কোট, লম্বা টুপি, মুখে মাস্ক। কে হতে পারে লোকটা আমাদের বাড়ি থেকে বের হচ্ছে। ভাবতে ভাবতেই আমি পিছু নেই। অবশ্য লোকটার পিছু নেওয়ার কারণ ছিল, দাঁড়াও দেখাচ্ছি। নেহা কথাটা শেষ করে ব্যাগ থেকে কয়েকটা ম্যাগাজিন বের করে। আবিরের দিকে বাড়িয়ে আবার বলে, এই যে উপরের কভারে যে পিকচারটা দেখছো, কালো কোট, প্যান্ট, স্যুট, মাস্ক, একদম সেম ভাবে আমি আমাদের বাড়ি থেকে কাউকে বের হতে দেখি। আবির কয়েকবার ঢোক গিলতে থাকে। কোন রকমে নিজেকে সামলে মুখের রংটা বদলানোর আগে হাসি হাসি মুখে বলে, তারপর? আমি লোকটার পেছনে যাই।
লোকটা কাকে যেন খুন করবে, জঙ্গলের ভেতর তাকে মারতেই লোকটা গিয়েছিল। আমি বের হতেই আমার পেছনে আরো 2টা গাড়ি আসতে থাকে। প্রথমে ভেবেছিলাম ওরা লোকটার লোক হবে, আমার পিছু নিচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পর দেখি তারা অন্য কেউ। লোকটারই পিছু এসেছিল ফলো করতে করতে আমার মতো। সেখানে যেয়ে জানতে পারি লোকটার নাম নিলয়। তখন আর বুঝতে বাকি রইল না যে এটাই সেই নিলয় যার ম্যাগাজিন আমি সাথে নিয়ে ঘুরি, আর তাকে দেখার জন্য সবাই মরিয়া হয়ে থাকে। মানে ম্যাগাজিন পড়ে যতদূর জানলাম তাকে দেখা যায় না, কেবল বোঝা যায় সে আছে, বের হয়েছে আর ধ্বংস করছে। আর আজ তোমার মুখে নিলয়ের কথা শুনলাম। সত্যি করে বলো তো, আসলে নিলয়টা কে? তোমার বন্ধু নাকি খালি নাম ভাঙিয়ে পুলিশদের কাছ থেকে বিদায় নিয়েছো? আবির কোনো রকমে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এখনো তাকে কেউ চিনতে পারেনি। আবির কথা ঘোরানোর জন্য হাসি দিয়ে বলে, আপনি কিন্তু আমাকে তুমি করে বলেছেন। তো আমরা তো একই ক্লাসে পড়ি, আর তাছাড়া এক বাড়িতেই থাকছি, কোনো ব্যাপার না। তুমিও আমাকে তুমি করে বলো। আর আব্বুকে এসব বলবেন না যে আমি বাইরে গিয়েছিলাম রাতে নিলয়ের পেছনে। জি আচ্ছা। কি জি আচ্ছা? আমাকে কি বয়স্ক মনে হয়? না মানে। আবির আর নেহা হাঁটছে। মিন্নুর হাত ধরে আছে আবির। নেহা কিছুক্ষণ আবিরের সাথে কথা বলে আবারও জানতে চায়, বলো, নিলয়কে তুমি কি করে চেনো? নিলয় মানে কোন নিলয়? দ্য কিং অফ মাফিয়া রকস্টার নিলয়। সত্যি করে বলো, আমি কিন্তু সব শুনেছি, আর এটাও দেখেছি মিন্নুর সাথে তোমার কিসের কথা হচ্ছিল। তাই তোমাদের পেছন পেছন এসে থানায় দেখে আরো বড় রকমের ঝামেলা। কিন্তু আমি এসে যে এতটা অবাক হব ভাবিনি। আমি ধরেই নিয়েছিলাম তোমাকে পুলিশ খুব মারবে। এমনিতেই তো কথা বলতে পারো না, বোকা শোকা ছেলে একটা। পুলিশ যদি অন্যায়ভাবে ধরেও তবুও তো কিছু বলতে পারবে না। কিন্তু কে জানে আমি এসে এখানে উল্টাটা দেখবো। 2টো প্রশ্ন, তুমি নিলয়ের কথা পুলিশদেরকে এমন ভাবে বলেছো যেন নিলয় তোমার খুব খুব কাছের কেউ। কে নিলয়? আর আরেকটা হলো, ওই লোকগুলো কারা? জানি আমাদের মেয়র সাজিদ আঙ্কেলের লোকেরা ছিল, কিন্তু তোমার সাথে ওদের কিসের সম্পর্ক? তোমাকে পুলিশ মাত্রই গায়ে হাত দিয়ে সেলে ভরে দিচ্ছিল, আর তখনই ওরা এসে তোমাকে বাঁচিয়ে নিল। ব্যাপারটা কি? আবির, আমাকে সত্যি করে বলো, তুমি আসলে কে? মানে সাধারণ দেখতেও তুমি, কিন্তু ঠিক এরকম না। মিন্নু যখন ওর বোনের কথাগুলো বলছিল আমি দেখেছি তোমার মুখের এক্সপ্রেশন কেমন হয়ে যাচ্ছিল, হিংস্রতা বোঝাচ্ছিল বারবার, যেন সবকিছু ধ্বংস করে দেবে। আবার যখন পুলিশ অফিসার ওর আপাকে নিয়ে বাজে কথা বলল, তখনও তোমার মুখের রং পাল্টে গিয়ে অন্যরকম ধারণ করেছে। সেখানে তোমার মতো আবিরের থেকে আমার কেন কেউই তা আশা করবে না। আবির চুপ হয়ে যায়। একটু আগেই সে ভেবে নিয়েছিল সে ধরা পড়েনি, কিন্তু এখন যেন মনে হচ্ছে সব কিছুই প্রকাশ পেতে যাচ্ছে। কেমন একটা ভয় এসে ওর মাঝে ভর করতে লাগে। কি বলবে সে খোঁজার চেষ্টা করতে থাকে। কত মিথ্যে বলা যায়। এখন কথা ঘোরানোর মতো কিছু পাচ্ছে না আবির, তাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে নেহার সামনে। কি হলো বলো, কে তুমি? আর কেনই বা তোমাকে ওরা বাঁচালো? আবির স্যার বলে ডাকলো, আর এটাও জানি তুমি শিহাবকে মেরেই আমাকে ওর থেকে বাঁচিয়ে এনেছো। এত কিছু করছো কিভাবে? বলো আবির, সত্যি করে বলো, নিলয় কে হয় তোমার? তাকে দেশের সব পুলিশ খুঁজে বেড়াচ্ছে, গালে পেলেও যেন তাকে ধরতে পারছে না। এত বড় বড় লোকও তাকে ধরতে পারছে না, আর তোমার মতো এত সামান্য গ্রাম থেকে আসা ছেলে তাকে চেনে? তার কথা বলছো, আবার এমন ভাবে বলছো যেন নিলয় তোমার সাথেই থাকে। অনেক রহস্য আবির, আমাকে সবটা বলো, না হলে আমি কিন্তু থানায় বলে আসবো তুমি নিলয়ের লোক। তোমাকে ধরলে নিলয়কে পাওয়া যাবে। যদি সত্যি বলো সব কিছু মেনে নেব, প্লিজ বলো। আবির মাথা চুলকাতে থাকে। কেমন যেন সব গোল পাকিয়ে যাচ্ছে ওর। যদি নেহাকে সব বলি তাহলে নিশি জেনে যাবে, আর নিশি জানলে পুরো শহর জানবে। তখন আমাকে জেলে থাকতে হবে। কি করব আমি? আর এদিকে নেহার কাছে সাইলেন্সার লাগানো পিস্তল ছিল। সে কি তবে মহিনকে মেরেছে? এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। নেহাকে কথাটা জিজ্ঞাসা করতে যাবে, তখনই শফিক সাহেব গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ায়। শফিক সাহেব থেমে যায়। আবিরের পাশে নেহাকে দেখে। নেহা শফিক সাহেবের দিকে তাকিয়ে ঝটপট বলে, কি নিলয়, তাই তো? আরে না, নেহা বলে ডাকতে গিয়েছিলাম। সব ঠিক আছে তো? তুই ফোন দিয়েছিলি আর আমি চলে আসলাম। কি হয়েছে আবির? তোমাকে নাকি পুলিশ থানাতে নিয়ে যাচ্ছিল। নেহা আমাকে থানার বাইরে থেকে ফোন করে সব বলেছে, তাই তো চলে আসলাম। কি হয়েছে? আবির মাথা গোলাতে থাকে।
মিন্নুকে যখন নিয়ে আসছিল থানার দিকে আবির, তখন পেছনে নেহাই তাকে ফলো করছিল। ফলো করার কারণ, নেহা মিন্নুর আর রেনু আপার কথাগুলো শুনে ফেলে। আর যখন পিছু নিতে নিতে থানায় আসে, সেখানে এসেই নেহার ভাবনার বাইরে অনেক কিছুই দেখতে পায়। তাই শফিক সাহেবকে কল দিয়ে নেহা ডাকে, কিন্তু উনি আসার আগেই আবিরকে শহরের মেয়র সাজিদের লোকেরা এসে ঝামেলা থেকে বাঁচায়। এ সবকিছুই নেহা বাইরে দাঁড়িয়ে দেখেছে, যার জন্য আবিরকে এত প্রশ্ন। আর শফিক সাহেবও এসে আবিরকে নিলয় বলে ডাকতে যেয়েও থেমে যায়, আর সেটা নেহা খেয়ালও করেছে। আবির শফিক সাহেবকে ইশারা করে নেহাকে যেন এখান থেকে নিয়ে যায়। বাসায় চলো মা, তোমার শরীর তো ভালো নেই। কাল রাতে আবির তোকে নিয়ে এসেছে, অজ্ঞান হয়ে পড়েছিলি, তোকে কোলে করেই নিয়ে এসেছে। দেখেছিস ছেলেটা কত ভালো, ভাগ্যিস ও তোর সাথে গিয়েছিল, না হলে কি যে হতো কে জানে। ওকে কি তাহলে বাড়ি থেকে বের করে দেব, তুই বল? নেহা আবিরের দিকে আর চোখে তাকায়। আবির মাথাটা নিচু করে নেয়। কোন রকমের পরিস্থিতি এবারের মতো সামলে নিয়েছে শফিক সাহেব। এখন নেহার উত্তর শোনার পালা। না, ও থাকুক, তবে ছিল কোঠায় না, এখন থেকে কোনো রুমে থাকবে। ওখানে কি কেউ থাকে নাকি? আর শোনো আবির, কাল আমার সাথে মার্কেটে যাবে। কি সব কাপড় চোপড় পরো, তোমাকে নিয়ে শপিং করব। আব্বু, আবির এখন আমার বন্ধু, ভালো একটা বন্ধু। আজকে শিহাব যখন আমার থাক, পরে বলবো। এই আবির, চলো বাসায়। না, আমি মানে ওই মিনুর সাথে একটু থাকি, তারপর যাব। ও আচ্ছা, সাবধানে থাকবে আর আব্বুকে কল করবে। হুম। আবির লম্বা একটি শ্বাস নেয়। নেহা গাড়িতে করে চলে যাচ্ছে। আবির কোনো রকমের নিঃশ্বাস নিতেই সামনে এসে রিক্সা দাঁড়ায় একটা। আবির চোখ তুলে তাকাতেই দেখে নিশি রিক্সায় বসে আছে। আবির একবার পেছনে তাকায়, দেখে নেহা জানালা দিয়ে মুখ বাড়িয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আর নিশিও আবিরকে রিক্সাতে ওঠার জন্য বলছে। আবির, রিক্সাতে ওঠো, শিয়া বাড়িতে এসেছে আর সে তোমাকে নিয়ে কি যেন একটা প্ল্যান করছে। নিশির এমন হুট করে আগমনে আবির একটু চমকে গেলেও কিছুই বলতে পারে না। নিশির দিকে তাকাতে নিশি রিক্সাতে উঠতে বলে, কিন্তু আবির মিন্নুর দিকে তাকিয়ে বলে, আসলে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি মিন্নুর সাথে আসছি। তুমি কি জানো শিয়াব জেল থেকে বের হয়েছে আর তোমাকে নিয়ে কি যেন একটা প্ল্যান করছে? আচ্ছা, আমি শিয়াবের সাথে কথা বলে নেব, দরকার হলে পা ধরে মাপও চাইব। এখন মিন্নুর সাথে আমার যেতে হবে। ওই কি বলো এসব? শিয়াবের পা ধরবে কেন? দরকার হলে পিটাবে ওকে। ভয় করে আমার। গাধা একটা। ও, তাহলে তুমি যাও, আমি গেলাম। নিশি চলে যায়। আবির মিন্নুর দিকে তাকিয়ে বলে, চিন্তা করিস না, তোর আপার সাথে যারা যারা খারাপ করছে তাদের ঠিকই পুলিশ ধরবে। কি হইব ভাইজান ধইরা, ওরা তো ঠিকই ছাড়া পাইয়া যাইব, সব টাকার কাছে হাইরা যাইব। ওরা আপার লগে যা করছে তার বিচার মৃত্যু, কিন্তু ওরা ঠিকই ছাড়া পাইয়া বাইরে ঘুরবো, আবার আপারে আইসা জ্বালাইব। হা হা হা। হাসেন কেন ভাইজান? আমি আছি তো। আপনি থাইকে কি হইব? আপনি এমনিতে ভার্সিটির পোলাপাইনদের কাছে মায়ের খাইয়া পইরা থাকেন, আপনি কি করবেন? আবির আবারও হাসে। মিন্নুর মাথায় হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা চল, তোর আপার সাথে দেখা করি। মিন্নুর সাথে আবির হসপিটালে যায়। হসপিটালের করিডোরে মিন্নুর বাবা আর আপাকেও দেখেও। আবির বলে, কিরে, তোর আপা এখানে কেন? বেড কোথায়? ভাইজান, বেড লইতে হইলে প্রতিদিন মেলা ভাড়া দেওয়া লাগবো। আমরা না পারছি খাইতে, আর বেড ভাড়া দিমু কেমনে? তার উপরে তো ডাক্তারদের টাকা দিতে হয়। হেল লইগা আপারে ডাক্তাররা এই মাটিতে শুইয়া রাইখা দিছে। আচ্ছা চল। আবির মিন্নুর সাথে এগিয়ে যায়। পকেট থেকে ফোন বের করে কি যেন করে আবির। তারপর আবার পকেটে ফোন গুজে মিন্নুর সাথে ওদের কাছে যেয়ে দাঁড়ায়। রেনু আপা চোখ বন্ধ করে আছে, গায়ে কোনো রকমের কাঁথা জড়ানো, চোখের নিচে কালি পড়ে গেছে। বোঝাই যাচ্ছে মেয়েটা না ঘুমিয়ে সারা রাত কান্না করে, এখনো চোখের পানি লেগে আছে। ফর্সা সুন্দর মিষ্টি মুখটার দেখতে কেমন যেন বিভৎস লাগছে এখন। সারা মুখে রক্ত ফুটে ওঠার দাগ লেগে আছে, গলাতে মুখে কামড়ের দাগ স্পষ্ট। আবির চোখ বন্ধ করে নেয়, গায়ের লোমগুলো অজান্তেই রাগের বিভীষিকায় দাঁড়িয়ে যায়। মিন্নু তখন আবিরের হাত ছেড়ে ওর বাবার দিকে তাকিয়ে বলে, আব্বা দেখো কে আইছে। মিন্নু বাবা ওদের দিকে তাকায়। তুমি না সেদিনের ছেলে? মানে কইতাছি, তুমি না একদিন আমগো বাড়িতে আইছিলা? জি। রেনু চোখ মেলে তাকায়।
আবিরের কণ্ঠ শুনে রেনু চোখ খুলে তাকিয়ে দেখে মিন্নুর সাথে আবির দাঁড়িয়ে আছে। রেনু কোনো রকমের শোয়া থেকে বসার চেষ্টা করে কিন্তু পারে না। আবির হাঁটু মুড়ে বসে রেনুর পাশে। আপনি আসতেন, মিনুকে অনেকবার বলেছিলাম আপনাকে নিয়ে আসতে। সেদিন ঘটনার জন্য আমি লজ্জিত, তাই আপনার কাছে মাপ চাইতে চেয়েছিলাম। আমি জানতাম না আপনি সবার মতো না, কিন্তু দেখুন না আজ সেটাই করতে পারছি না। কুকুরগুলো আমাকে অপবিত্র করে দিয়েছে। যদিও আমি আগের থেকেই অপবিত্র ছিলাম, তবুও কুকুরগুলো আমাকে ঘুবলে খেয়েছে। আবির চুপ হয়ে আছে। রাগের পরিমাণ বেড়ে যেতে থাকে। নিজেকে আপাতত কোনো রকমের সামলে নিয়ে রেনুর গোলগাল মায়া গচ্ছিত মুখের দিকে তাকিয়ে বলে, বেড দেয়নি কেন ডক্টর? আর পুলিশ কি এসেছিল? ডাক্তারটা টাকা চাই, ওর গায়ে ব্যথা, ঠিকমতো ওষুধ কিনবার পারি না। আর ডাক্তারের টাকা আর বেড ভাড়া কেমনে দিমু? আর পুলিশ আইছিল পরের দিন, আইসা উল্টা আমাদের শাসিয়ে গেছে। কই তোরা মুখ বন্ধ রাখবি? এটা কারা করেছে জানিস? অমুক নেতার পুলারা, তমুক নেতার পুলারা। কেসটা যেন এখনই শেষ হয়ে যায়। বেশি গলাবাজি করলে খবর আছে। জানো বাবা, পুলিশরা সব জানে কারা করেছে। আমার থানায় যাইতেও তখন আমাদেরকে গালি দিয়া বাইর করে দেয়। আমরা কি মানুষ না বাবা? আমরা তো চুরি করি না, আমরা তো বাইসে থাকার জন্য কাম কইরা খাই। তোই দেশের বড় বড় নেতারা ঠিক আমগো সহ্য করতে পারে না। বাড়িতে আইছিল, আমি তখন কাজে বাইর হইয়া ভাত গোজাইছিলাম। আমার মাইয়া তো সে আর কি বা করবে সংসারের জন্য। আবির রেনুর বাবার কথা শুনে চোখ দুটো বন্ধ করে নেয়। রাগের বিশাল সমতর যেন পুরো শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছে বারবার। আবির রেনুর বাবার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করবেন না, ওরা শাস্তি পাবে। আর এখনই ডক্টর নিজে এসে স্পেশাল বেড সহ কেবিন দেবে। আপনাদের কিছু ভাবতে হবে না। আবিরের কথা শুনে রেনু অবাক হয়। অবাক হয় ওর বাবাও। কিন্তু আবিরের কথা শেষ হতে না হতেই হসপিটালের মেইন ডক্টররা এসে ওদের পাশে দাঁড়িয়ে বলে, আপনারা কে বলুন তো? আগে বলবেন তো আপনারা সাজিদ স্যারের আত্মীয় হন? ওই হেনাদের জন্য ভিআইপি কেবিনের ব্যবস্থা করো। রেনুকে তুলে নিয়ে ভিআইপি কেবিনে যাওয়া হয়। রেনুর বাবা রেনু অবাক হয়ে তাকিয়ে থাকে আবিরের দিকে। সবাই কেবিনের মধ্যে প্রবেশ করে। রেনু সবার দিকে তাকিয়ে বলে, আব্বা, তুমি মিনুকে নিয়ে বাইরে যাও, আমি ভাইজানের সাথে কিছু কথা বলবো। মিন্নুকে নিয়ে ওর বাবা বাইরে চলে যায়। আবির একটি টুল এনে কেবিনের পাশেই বসে। রেনুর দিকে তাকিয়ে চুপ হয়ে থাকে। রেনু বলে, আমি বুঝে গিয়েছি আপনি সাধারণ কেউ নন। বাহির থেকে আপনাকে যেমন মনে হয়, ভেতর থেকে আপনি আলাদা। সত্যি করে বলবেন আপনি কে? বাবা এত পায়ে ধরেও ভাঙাচোরা বেড জোটাতে পারিনি, আর আপনি আসতেই এরকম কেবিন হয়ে গেল। সত্যি করে বলুন প্লিজ, আপনি কে? পরে সব বলবো, এখনো সময় আসেনি। যদিও সবকিছু বলার বা প্রকাশের কাছাকাছি চলে এসেছি, তবুও ঠিক সঠিক একটা মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি। সেদিন জানতে পারবেন। যদি তার আগেই মারা যায়? আবির ঠিক কি বলবে বুঝতে পারছে না। বসা থেকে উঠে দাঁড়ায়। রেনুর কানের কাছে মুখ নিয়ে আস্তে গলায় বলে, আমি একজন মাস্তান, বলতে পারেন পুরো দেশের একজন রক স্টার। নিলয় হলো সেই রক স্টার জগতের একজন ভয়ঙ্কর লোক। আমি আবির নই, নিলয় আমি। সবাই এটা জানে না। আর সারা দেশের পুলিশ, এক কথায় সব ধরনের প্রশাসনিক লোকেরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমাকে কেউ চেনে না, এখানে হাতে গোনা কয়েকজন ছাড়া। যেমন আপনি এখন জানলেন, আশা করি এটা গোপন রাখবেন। আর আপনার সাথে যারা এমন করেছে তারা তো শাস্তি পাবেই। কথাগুলো বলে আবির চলে আসতে যাবে। আবির খেয়াল করে রেনুর মুখে এক চিলতে মুচকি হাসি লেগে আছে। এটা তাচ্ছিল্যের কোনো হাসি নয়, একটা প্রশান্তির হাসি। এক ঝটকাতে রেনু আবিরকে বিশ্বাস করে নিয়েছে, যা আবিরের সত্যিই ভালো লাগার বিষয়। আবির চলে আসবে তখনই রেনু বলে ওঠে, কেন? আপনি রকস্টার হয়েছেন? আর কেনই বা এভাবে ঘুরে বেড়াচ্ছেন? আবির একবার তাকায় রেনুর দিকে, তারপর কোনো কথা না বলে হন হন করে চলে আসে সেখান থেকে। হসপিটাল থেকে বের হতেই মেইন রাস্তায় কালো রঙের গাড়ি দাঁড়িয়ে থাকে। আবির জানে এটা ওর নিজেরই গাড়ি। আবির গাড়িতে বসে চলে যায়। কেমন আছিস সাজিদ? আবির সোজা সাজিদের বাড়িতে চলে আসে। সাজিদ একা থাকে। আবিরের থেকে বয়সে কয়েক বছরের বড় হলেও আবিরের সাথে ওর সখ্যতা অনেক দিনের। নিলয়, তুই এখানে? সাজিদ, সময় এসে গেছে প্রকাশিত হওয়ার। তোকে যেটা বলতে এসেছিস সেটা কর। তুই আগামীতে মেয়র হবি না? শফিক সাহেবকে তো চিনিস, টাকাওয়ালা লোক। কেন চিনবো না? বুঝেছি নিলয়,
তিনি হতে চান মেয়র, তাই তো? হুম। চল তাহলে প্রকাশ ঘটায় ধ্বংস করি শহরটাকে। না রে, এবার কোনো শহর ধ্বংস নয় রে। ফারা নেই, আছি কেবল তুই আর আমি। অর্ক, রাহাত আর সৌরভ কোথাও থেকে আমি জানি না। তোকে বলতে যেও অনেকবার বলিনি, কারণ আমি জানি তুই রেগে গেলে কি করবি। এটা নে ধর ওদের ঠিকানা, রাত আমাকে কল করিস। হুম। আবির চলে আসে সেখান থেকে, পকেট থেকে ফোন বের করে আবার সাজিদকেই কল দেয়। বল নিলাই। সাজ্জাদ, আমার সাথে দেখা করবি? শফিক সাহেবের বাসায়? না, ওখানে প্রবলেম আছে। শফিক সাহেবদের বাড়ির পাশে একটা জায়গা আছে, সেখানে আসবি, দরকার আছে। আর শোন, সিম্পল ভাবে আসবি। কি? আজ আকাশে মেঘ জমেছে, হুট করে বৃষ্টি নেমে আসার অপেক্ষায় যেন প্রকৃতি থমকে আছে। আবির নামের নিলয় রকস্টার শফিক সাহেবের বাড়ির উঠোনে বড় লিচু গাছের নিচে সিমেন্ট বালি দিয়ে গোল চত্বর করে বসার জায়গা বানানো, সেখানেই বসে আছে। সন্ধ্যা হতে এখনো কিছু সময় বাকি। মাটির দিকে তাকিয়ে আবির মনে মনে অনেক কিছুই ভাবছে কয়েক বছর আগে সেই রক্তাক্ত ঘটনা। ফারা, আবির আর সাজিদ ছিল খুব কাছের বন্ধু। ফারা আর সাজিদের তেমন কেউ ছিল না। সাজিদ ছিল সৎ মায়ের আদরে থাকা অবহেলিত একজন ছেলে, আর ফারা থাকতো ওর মামির সংসারে, যেখানে প্রতিনিয়ত ওর উপর নির্যাতন চলতো। মজার ব্যাপার হলো, তিনজনেরই দেখা হয় কিশোর নির্বাসনী জেলখানাতে। অবাক করার বিষয় হলো, তিনজন একদিনেই ছাড়া পেয়ে যায়। জেলখানাতেই তিনজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ফারায়ের মামা তাকে আদর করলেও মামি ছিল একজন ভয়ঙ্কর মহিলা। মামা ব্যবসার কাজে বাইরে থাকলে তার সুন্দরী হট মামি তার প্রেমিককে ডেকে এনে রাতের পর রাত কাটাত। ফারা সবকিছু দেখতো, মামিকে বারণও করত, কিন্তু ওর মামি ফারাকে অনেক মারে, আর মামাকে যেন এসব না বলে তার জন্য আরো মারে থাকে। একদিন এ সবকিছু সহ্য করতে পারেনি ও। সে চেয়েছিল ওর মামাকে সব বলে দেবে, কিন্তু ওর মামি সেদিন রাতেই ফারার রুমে ঢুকে কাপড়গুলো ছিঁড়ে জোরে চিৎকার দিতে থাকে। তখন ওর মামা এসে ফারার কোনো কথাই শোনেন না তিনি। এক পর্যায়ে ফারাকে বেল দিয়ে ওর মামা পেটাতে থাকে খুব। কেবল মামা নয়, তার মামিও তাকে পেটাতে থাকে। ফারা সহ্য করতে পারে না। রুমের টেবিলে থাকা আপেল কাটার ছুরি দিয়ে ওই দিন রাতেই ঘুমিয়ে থাকা মামার মামিকে মেরে খুন করে। তারপর আর কি, সে চলে আসে কিশোর সংশোধন কারাগারে। কিন্তু ফারা এখানে এসে আরো দুজন বন্ধু পায়। কি ভাবছো এখানে বসে তুমি? সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশের রং পাল্টে কালো গাঢ় রং ধারণ করেছে। চোখ তুলে পাশে তাকিয়ে দেখে নেহা এসে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক সময় ধরে দেখছি তুমি নিচের দিকে তাকিয়ে কি ভাবছো। কি হয়েছে? তেমন কিছু নেই, মিন্নুর বোনের নিয়ে একটু মন খারাপ। ও। নেহা চুপচাপ আবিরের পাশে বসে, আবিরের দিকে আর চোখে তাকিয়ে অনেক কিছুই ভাবতে থাকে। আচ্ছা, আমি কি আবিরকে ভালোবেসে ফেলেছি? কিন্তু কখন আর কেন? থুর, কিছুই তো মাথায় আসছে না। কত ছেলে আমার জন্য পাগল, তবুও কেন আবিরের কথা বারবার ভাবাচ্ছে আমার মন? আমাকে কি আবিরকে সব বলা উচিত? কিন্তু ও যদি রেগে যায়, দেখি কি বলে ও। আবির, তোমাকে একটা কথা বলি। নেহা কিছু বলতে পারে না। আবির একবার নেহার দিকে তাকায়, মনে মনে বলে, সবকিছু ছেড়ে চলে যেতে হবে আমার, না হয় জেলখানাতে কাটাতে হবে। আমার অনিশ্চিত জীবনে আমি কাউকে জড়াতে চাই না। তাছাড়া রকস্টার কখনো প্রেমে পড়ে না, পড়তে নেই তাদের। যেখানে রক্তের তাজা গন্ধে জীবন কাটিয়ে দেওয়া যায়, সেখানে ভালোবাসা কি থাকতে পারে? নেহাকে আমার জিজ্ঞাসা করা দরকার, সেদিন রাতে কি হয়েছিল। সাইলেন্সার লাগানো পিস্তল তার কাছে কি করে এলো? নাকি সত্যি সে আমার মতো খুনি? আমাকে জানতেই হবে, সে ছিল নাকি অন্য কেউ। আবার ক্যামেরাগুলো কে লাগিয়েছিল এটা নিশ্চয়ই নেহা জানে। সবকিছু জেনে আজ রাতে অর্ক, রাহাত আর সৌরভকে মেরে চলে যাব বহুদূর, যেখানে থাকবে না কোনো রক্তের খেলা, থাকবে না পিছুটান। তোমার কোমরে ওই দিন আমি একটা পিস্তল দেখতে পাই, ওটা কি তোমার? আবিরের কথা শুনে নেহা চুপচাপ বসে থাকে। নেহা তার ভালো লাগার কথাগুলো বলতে যেও পারল না। নেহা চেয়েছিল আবিরকে তার ভালো লাগে, আর ভালো লাগার ব্যাপারটা তৈরি হতে অনেক সময়ও লেগেছে। এই কারণে কথাগুলো বলতে নেহার ইতস্তত বোধ হচ্ছে। কি হলো বলো? আসলে ওই দিন রাতে নিলয়ের পিছু নিয়েছিলাম আমি, কিন্তু আরো দুজন তোমার পিছু নিয়েছিল। তার মধ্যে আমাকে চেনা একজন ছিল, যে কিনা নিলয়ের শিকারটাকে মেরে দেয়, আর আমি তাকে দেখে ফেলি। এরপর দুজনের ধাক্কা লাগে, ওর হাত থেকে পিস্তল পড়ে যায়, আর সেটা আমি রেখে দেই নিজের কাছে। ও, তা কে ওই লোকটা যার সাথে তুমি ধাক্কা খেয়েছিলে? তুমি তাকে চেনো, রাকিব।
আমি অবাক হই, নিলয়ের মতো করেই সোজা ও এসেছিল আর ওই লোকটাকে মেরে চলে যায়। ও আরেকজন কে ছিল? ঠিক চিনি না আমি, আসলে ক্যামেরা লাগানো আর চলে যায়, বুঝতেই পারিনি সে কে। তবে এটা মনে হয়েছিল সে মেয়ে একজন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। না মানে আমাকে সবকিছু বলার জন্য। দুজন আবার চুপ হয়ে যায়। আকাশে মেঘের ছড়াছড়ি, বৃষ্টি এলো বলে আবির আবারও নিচের দিকে তাকিয়ে থাকে। আবির, তোমাকে একটা কথা বলি। বলো। আচ্ছা, আগে একটা প্রশ্ন করি, তুমি কি কাউকে ভালোবেসেছো কোনোদিন? না, ভালোবাসার আমি? কে আমাকে ভালোবাসবে শুনি? আলো ছেড়ে কে চাইবে অন্ধকারে আলোর খোঁজে হাতড়ে চলতে? কি বলো এসব? তোমার কথা কিছুই বুঝি না। আচ্ছা শোনো, তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে কি করবে? নিশি আমাকে ভালোবাসে, এটা আমি জানি, বুঝি, দেখি কি করি। মানে নিশি তোমাকে ভালোবাসে আর তুমি জানো কি করে? ওর কথা শুনলে বুঝতে পারি। ওরে বোঝার লোক রে, আমার কথা শুনে কি একটুও বুঝতে পারো না? আমিও তোমাকে ভালোবাসি গাধা। শেষের কথাটা নেহা আস্তে করে বলে। আবির নেহার দিক থেকে চোখ নামিয়ে নেয়। আবির বলে, তুমি কি যেন বলবে বলেছিলে? না থাক, বলবো না আসলে। আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের ফোন কল। আবির আর দাঁড়ায় না, বসা থেকে উঠে দাঁড়ায়, নেহার দিকে তাকিয়ে বলে, ভিতরে যাও, বৃষ্টি আসবে মনে হয় খুব জোরে। তুমি কোথায় যাচ্ছ? আবির কোনো উত্তর দেয় না, হন হন করে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট ঠিকানায় সাজিদের সাথে দেখা করতে আসে আবির। সাজিদ সিম্পল ভাবে চলে এসেছে, আবিরও সাধারণ ভাবে। সাজিদ বলল, কি রে, কি কারণ রেখেছিস? তোর মনে আছে কেন তুই জেলখানাতে এসেছিলি? মনে থাকবে না কেন গাধা, নিজেই নিজের সৎ মাকে মেরে চলে আসলি জেলে। ওখানে যে তোর সাথে পরিচয়, কিন্তু আমরা আজও জানলাম না তুই কেন জেলে এসেছিলি। জানবি, শোন, আমি এই শহর ছেড়ে চলে যাব অনেক দূর। আজ রাতে কয়েকজনকে তার নিজের ঠিকানায় পাঠাবো। শহর থেকে রকস্টারের গল্পটা শেষ করতে চাই। অর্ক, রাহাত, সৌরভ আর শাইনের লোকজন। তুই ব্যাপারটা দেখিস। সাজিদ। আবির চিৎকার দিয়ে ওঠে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট্ট জঙ্গল মতো জায়গায় হুট করেই কয়েকজন লোক মুখে রুমাল বেঁধে আবিরদের ওখানে আসে। আবির কিছু বোঝার আগেই সাজিদের মাথায় জোরে কেউ পেছন থেকে মারে। আবির সাজিদকে ধরতে যাবে, তখনই আরো কে একজন আবিরের মাথায় জোরে লোহার রড দিয়ে বাড়ি মারে। দুজন লোক মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কোনো সারা শব্দ নেই। মুখে রুমাল বাঁধা ছেলেগুলোর মধ্যে একজন রুমাল খুলে বলে, দোস্ত শিয়াব, দুজনেকে এখানেই মারি। এত সহজে এদের এখানে পাবো আশা করিনি। কত প্ল্যান করলাম সেই দুপুর থেকে, আর দেখা বেটাকে এখানে পেয়ে গেলাম, কিন্তু সাথে এ লোকটাকে চেনা চেনা লাগছে। আহ, বেশি কথা না বলে হাত পা বেঁধে ফেল, মুখে কালো কাপড়গুলো বেঁধে দে, ধরে নিয়ে চল গাড়িতে, তারপর দেখ না কি হয়। রাকিব ভাই ওখানে অপেক্ষা করছে। শিহাবের কথা মতো ওরা আবির আর সাজিদের মুখ বেঁধে গাড়িতে তুলে সোজা রাকিবের কাছে নিয়ে যায়। ছোট্ট একটি বাংলো বাড়ি। বাড়ির সামনে কোনো আলো নেই, চারপাশ বাইরে থেকেই অন্ধকার। মেইন দরজা খুলে কয়েকজন ছেলে ভিতরে প্রবেশ করছে। ওদের সাথে অজ্ঞান হয়ে মুখে কালো কাপড় বাঁধা দুজন ছেলে আসছে। ছোট্ট একটি ঘর, চারপাশে 3টে আলো। সিলিংয়ে একটি বড় ফ্যান ঘুরপাক খাচ্ছে তার গতিতে। ছোট্ট একটি টেবিল রাখা। টেবিলের এক প্রান্তে রাকিব কালো প্যান্ট সাদা গেঞ্জি পরে বসে আছে, মুখে সিগারেট। পেছনে ও পাশে তার অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। থাকবেই তো, রাকিব হলো শহরের একজন মাস্তান। ওর পাওয়ার আছে, সাথে লোকও আছে। 5 জন ছেলের সাথে 2 জন কালো কাপড় পরা ছেলেদের আসতে দেখে রাকিব ঠিকঠাক হয়ে বসে। শিহাবের মুখে উত্তেজনার চাপ। বেশ তাড়াতাড়ি রাকিবের সামনে এসে একটি চেয়ার টেনে বসে বলে, ভাই এই নিন আমার বাবার চেকবুক, যত খুশি টাকার সংখ্যা বসিয়ে নিতে পারেন। ধুর পাগল, কাকে মারবি আগে তো বল। ওই যে ডান পাশে যে ছেলে যাচ্ছে ওটাকে, সামান্য একজন পাতি মাস্তান। ও লোক আমাদের ভার্সিটিতে আমার সাথে পড়ে। একদিন ব্যাটাকে টিচ করেছিলাম, তো পরে সেই ছেলেটা এই ডান পাশে থাকা ছেলেটার কথা বলে। পাতি মাস্তান নাকি সে। ভাই ওকে মারতে হবে, কেন জানি না প্রচুর রাগ উঠে আছে আমার ব্যাটার প্রতি। বুঝলাম। আর ওর সাথে কাকে আনছিস? জানি না, নেহাদের বাড়ির পাশে 2 জন গল্প করছিল, তাই ওকেও তুলে আনতে হয়েছে। যদি তাকেও মারতে চান তো মারবেন, আমার কোনো সমস্যা নেই।
শালা কি? শিহাব বসা থেকে উঠে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকা আবিরের পেটে লাথি মারতে থাকে। শিয়াব এত উত্তেজিত কেন? ভাই, আপনি জানেন না, নেহা ওকে শিওর ভালোবাসে। আমি দেখেছি, ওকে কিছু করতেই নেহা খেপে গেছে। তাহলে টাকা দিতে হবে না, ওকে এমনিতেই মারবো, সাথে ওই ছেলেটাকেও। ভাই, একটা স্টিক দেবেন? আমি একটু পিটাবো। কখনো কাউকে কোনোদিন মারিনি। নে তোরা ইচ্ছা মতো মার। আমার কাছে দে। শিহাব একটা স্টিক নিয়ে অনেক জোরেই আবিরের হাতের কবজির উপর আঘাত করে। আবির সাথে সাথেই জোরে কেসে ওঠে। শিহাব আরও একটি বাড়ি দেয়। আবির মার খেয়ে শোয়া থেকে উঠে বসে হাঁটু ভাঁজ করে। কালো কাপড় দিয়ে বেশ জোরে মুখটা বাঁধা থাকায় জোরে শব্দ করতে পারে না ও। সোহেল যে সাজিদকে পেটাতে থাকে। মার খেয়ে তারও জ্ঞান ফিরে আসে। কেবল মুখ দিয়ে ওদের গোঙানির শব্দ শোনা যায়। শিহাব থাম, একেবারে মেরে ফেল, আমার সময় নেই। আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কেউ একজন আছে যে আমাদের উপর নজর রাখে, সো যা করতে হবে তাড়াতাড়ি। ওকে ভাই, চেকবুকে সাইন করে দিচ্ছি। না লাগবে না, বেটাদের মুখ থেকে কাপড়গুলো খোল, দেখি কেমন দেখতে। ওদের ভয়ার্ত মুখটা না দেখলে ভালো লাগছে না। শিহাব এগিয়ে যায় ওদের কাছে। রাকিব আবারও থামিয়ে দিয়ে বলে, শোন, কাপড়গুলো সরানোর আগে বলে দে যেন হাতে পায়ে না পড়তে। এগুলো আমার একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মারতে ইচ্ছা করে, কিন্তু মারতে পারি না। সাজিদ একটু হাসার চেষ্টা করে। রাকিব হুট করেই এমন শব্দ শুনে অবাক হয়। রাকিব ঠিকই বুঝতে পেরেছে আবিরের পাশে যে অন্য একজন বসে আছে সে হাসছে। রাকিব শিহাবকে থামায়, তারপর বলে, ওই তুই হাসলি কেন? শিহাব তোরা শুনি তো ওই ছেলেটা হেসেছে। হাসি পাচ্ছে এটা ভেবেই কে কার পায়ে পড়ে শেষে সেটা দেখার মতো কেউ এখানে থাকবে কিনা কে জানে। সাজিদ কোনো রকমের দম নিয়ে চাপা গলায় হাঁপাতে হাঁপাতে থেমে থেমে কথাগুলো বলে। রাকিব বসা থেকে উঠে দাঁড়ায়। আশেপাশে সবাই অবাক হয়, কারণ এতদিন অবধি এখানে যাদেরকে রাকিব মারার জন্য এনেছে সবাই প্রায় পালানোর জন্য বা বাঁচার জন্য রাকিবের পায়ে ধরে কান্না করত। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজকে যাদেরকে তুলে এনেছে তারাই উল্টো ভয় পাইয়ে দিচ্ছে। রাকিব এসে সাজিদের বুকে জোরে লাথি দেয়। সাজিদ যে ছিটকে পড়ে, মুখের বাঁধনটা তখন হালকা হয়ে যায়। পরে যে তাৎক্ষণিক উঠে বসে শব্দ করে হাসি দিয়ে বলে, খারাপ না, একটু লেগেছে তবে শক্ত আছি। সময় থাকতে যেভাবে এনেছি সেভাবে রেখে আয়, না হলে বললাম তো পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ পাবি না। ওই কে তুই? তোরে তো সাহস হয় কি করে? শালা আমাদের কাছে পিস্তল আছে, ধরবো আর মারবো। কয়েক সেকেন্ডের মধ্যেই সব ঠান্ডা হয়ে যাবে। হা হা, শোন তোর বাপ আয়া। হা হা। সাজিদের কথা শুনে শিহাব এসে পেটাতে থাকে। রাকিব শিহাবকে থামিয়ে দিয়ে বলে, ওই শালাদের কপালে গুলি করব, আগে ওদের দেখি কোন বাপ এসেছে। লাশগুলো রাস্তার পাশে ফেলে আসবি, রোজ কুকুর এসে খাবলে খেয়ে যাবে। আরিফ, খুলে দে। শিহাব রাকিবের পাশে যেয়ে দাঁড়ায়। আরিফ ধীর পায়ে এগিয়ে এসে প্রথমেই সাজিদের মুখ থেকে কাপড় খুলে দেয়। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রাকিব হা হয়ে যায়। সাজিদের মাথা থেকে তাজা রক্তের ফোঁটা কপাল বেয়ে পড়ছে। শিহাব হক স্টিক দিয়ে সাজিদকে মারতে যাবে, তখনই রাকিব চিৎকার দিয়ে উঠে শিহাবকে থামায়। ওই দাঁড়া ভাইয়া, আপনি? ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে। ভাইয়া ওরাও ভুল করেছে, আসলে আপনাকে চিনতে পারিনি, কিন্তু ওরা আপনাকে কিভাবে আনলো বুঝতে পারছি না। ভাই, এসব কি বলছেন? কুত্তার বাচ্চাদের এখনই মেরে দিন। ওই শালা, তুই কাদের তুলে আনছিস? কেন? ওর মুখের কাপড় খুলে দে। রাকিবের কথা শুনে সবাই অবাক হলেও চুপচাপ সাজিদের পাশে থাকা ছেলেটার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয় সোহেল। ঘাড় নিচু করে হাত বাঁধা অবস্থায় বসে আছে ছেলেটা। রাকিব দাঁড়িয়ে থাকায় মুখটা ঠিক দেখতে পারছে না। সবাই উৎসুক হয়ে মাথা নিচু করে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থাকে। মাথা নিচু করে থাকা ছেলেটা খুব ধীরে ধীরে ঘাড় সোজা করে মুখ উপরে তুলে থাকে। যখন মুখ উপরে তোলে চোখ মেলে তাকিয়ে মুচকি হাসতে থাকে, তখন রাকিব যেন ছিটকে দূরে সরে যায়। শিহাব, সোহেল আর আরিফ রাকিবের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। শিহাব প্রশ্ন করে, ভাই কি হয়েছে? এইভাবে সরে গেলেন কেন? ভাই মারেন ওদেরকে, আজ বুঝিয়ে দিন ওদের আপনি কতটা ভয়ঙ্কর।
রাকিব শিহাবের গালে এসে কষে চড় দেয়। রাকিবের এমন আচরণে অনেকেই অবাক হয়। সবাই জানে এখানে রাকিবই সব, তাই রাকিবের এমন আচরণে সবাই অবাক হয়। শিহাব গালে হাত দিয়ে রাকিবের দিকে তাকিয়ে থাকে। রাকিব সাথে সাথে হাঁটু ভাঁজ করে ওদের সামনে বসে মাথা নিলয়, আমি জানি তোর কাছে ভুলের কোনো ক্ষমা নেই। তুই যেটা করিস তা ভেবেই করিস। তোর কাছে শত্রুরা কখনো বেঁচে থাকে না। তোর কাছে ভুল করলে তাই দ্বিতীয়বার কোনো সুযোগ দিস না। তুই শিখেছিলি এখানে কোনো ভুলের পরের বার সুযোগ থাকে না। তবুও তোকে বলছি, আমি জানতাম না ওরা তোকেই তুলে আনবে। আমি সত্যিই জানতাম না নেহা তোকে ভালোবাসে। ওদের যা ইচ্ছা কর, কিন্তু আমাকে ছেড়ে দে। রাকিবের ভয়ার্ত মুখটার দিকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। শিহাবের অবাকতার পরিমাণ অনেক বেশি। শিহাব, সোহেল আর আরিফ হাওয়ার মতো তাকিয়ে আছে। ওরা তিনজন একই সাথে ভাবতে থাকে, কি হচ্ছে এগুলো? এমন একটা পাতি মাস্তান নাদান মার্কা ছেলের কাছে রাকিবের মতো একজন মাস্তান কিভাবে মাথা নিচু করে বসে মিনমিন করে? আবিরের মতো খ্যাত ছেলের কাছে উনি কেন চুপ হয়ে গেল? কি হয়েছে ওনার? ভাই, আপনি এমন কেন করছেন? এই সামান্য একটা হাদামার্কা ছেলের কাছে আপনি এমন বিহেভ করছেন কেন? শিহাবের কথা শুনে রাকিব রাগে চোখে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ থেকে শিহাবকে বলে, সাজিদ ভাইকে চিনিস? শহরের মেয়র। আর তার থেকে বড় কথা, সে নিলয়ের বন্ধু। নিলয়কে চিনিস? নাম শুনেছিস কখনো? দেখেছিস তাকে? নাম শুনেছি, কিন্তু দেখিনি। যতদূর জানি নাম শুনেই সবাই চুপ হয়ে যায়, আর তাকে দেখলে কি হবে কে জানি। কিন্তু আপনি কেন এসব বলছেন? আগে আবিরকে মারেন, পরে দেখা যাবে। আর সাজিদ ভাইকে না হয় টাকা পয়সা দিয়ে চুপ করিয়ে দেব। রাকিব কিছু বলতে যাবে তার আগেই কে যেন শব্দ করে হেসে ওঠে। সবাই সেই হাসির দিকে তাকায়। আবির ধীর গতিতে ঘাড় উঁচু করে আর হাসতে থাকে, সাথে সাজিদও হাসতে থাকে। রাকিবের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রাকিব দৌড়ে সাজিদের পা ধরে। ভাই, আমাকে প্লিজ মাফ করে দিন। নিলয়ের কাছে নিয়ে মাপ চেয়ে কোনো লাভ নেই। ও কখনো কাউকেই মাফ করবে না। ওর কাছে ভুলের পরে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আপনি একটু বলেন ভাই, আমাকে যেতে দিন। দেখ ভাই, তোকে আগেই বলেছিলাম। ভাই, এখানে নিলয়কে আর কিসের জন্য মাপ চাচ্ছেন? কে মাফ করবে? না, কিছুই বুঝতে পারছি না আমি। চুপ হারামজাদা! মানুষ দেখে শুনে তুলে আনতে পারিস না? ওই মাথা নিচু করে বসে পড়, না হলে কিছুই করার নেই। রাকিবের কথা শুনে রাকিবের সব লোকজন রাকিবের পেছনে বসে পড়ে। কেবল শিহাব, সোহেল আর আরিফ দাঁড়িয়ে আছে। আবির নামধারী নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। শিহাবের হাতের কাছে থাকা হক স্টিক দিয়ে শিহাব আবিরকে মারতে ছুটে আসতেই শার্ট করে একটা গুলির শব্দ শোনা যায়। সবাই চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে থাকে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে। আবির পিস্তল হাতে টেবিলের উপর গিয়ে বসে। ডান হাতে পিস্তল, পকেট থেকে রুমাল বের করে বাম হাতে পেঁচিয়ে নেয় ও। সাজিদ বসা থেকে উঠে চেয়ার টেনে চেয়ারে বসে মুচকে হাসতে থাকে। কেউ কোনো প্রকার কথা বলছে না। সবাই পড়ে থাকা সোহেলের লাশের দিকে একবার তাকায়, আর একবার টেবিলে বসা পিস্তল হাতে বোকাশোকা আবিরের দিকে তাকায়। আবির এক পা তুলে নেয়, আর এক পা ঝুলিয়ে টেবিলের উপরে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। শিহাব হক স্টিক হাতে বোবার মতো হা হয়ে অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। এই তো সেদিনের কথা। তাকে নিয়ে সবাই কতই না মজা করলো। কোনো প্রকার কথা বলেনি আবির, নীরবে সব সহ্য করেছে। কিন্তু আজকে সেই আবিরকে এরা নতুন ভাবে দেখছে। শিহাব যখন আবিরকে মারতে আসে, তখন রাকিবের কোমরে থাকা পিস্তলটি আবির এক ঝটকায় তুলে নিয়ে বসা থেকে দাঁড়িয়ে সোহেলকে গুলি করে। সোহেল ধপ করে নিচে পড়ে যায়। আরিফ সাথে সাথে রাকিবের লোকের মতো মাথা নিচু করে বসে পড়ে, আর শিহাব হতভম্ব হয়ে স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই, আমরা চিনতে পারিনি, আপনি আমাদের মাফ করে দেন প্লিজ ভাই। আরিফের কথা শুনে আবির হেসে দিয়ে বলে, শেরকে চিনতে হলে হতে হয় শের, না হয় শিকার। আর নিলয়কে মারতে হলে হতে হয় রক স্টার, না হয় ডেড। হা হা হা। হা হা, নে দেখ, এটাই হলো দ্য কিং অফ রকস্টার নিলয়, যাকে কোনোদিন পুলিশ ধরতে পারেনি, মাস্তানরাও মারতে পারেনি। আর তোরা কি করে ভেবে নিলি তাকে মারবি? তোদের কথা শুনে হাসি পাচ্ছিল। শোন, মরার আগে একটা অ্যাডভাইস শুনে যা। সাপকে যেমন বাঁচিয়ে রাখলে 20 দাঁত ভেঙে নিলেও সে কিন্তু ফোঁস করে। আর নিলয়কে মারতে হলে হয় তোকে প্রথম চান্সে মারতে হবে, না হলে তাকে
মারা এবং তাদের বাঁচার কোনো দ্বিধা সুযোগ কখনো দেবে না। শিহাবের হাত থেকে হকস্টিক নিয়ে নিচে পড়ে যায়। ধপ করে হাঁটু ভাঁজ করে নিচে বসে পড়ে মাথাটা ফ্লোরের দিকে করে নেয়। সবার মুখে ভয়ের একটা ছাপ দেখা যাচ্ছে। নিলয় টেবিলে থাকা আরো একটি পিস্তল হাতে তুলে নেয়। রাকিবকে বলে, রাকিব, তোকে না মেরে সেদিন মনে হয় ভুলই করেছিলাম। কথা দিয়েছিলি আমার বিরুদ্ধে তুই কখনো কিছু করবি না, কিন্তু মজার ব্যাপার হলো তুই অর্ক, সৌরভ আর রাহাতের সাথে মিশেছিস। তবে ভুল করেছিলি, সেদিন মাহিনকে না মেরে আমাকে যদি মারতিস তবে আজ হয়তো তোরাই রকস্টার হতে পারতি। রাকিবের দিকে এগিয়ে যায় নিলয়। শিহাব মাথা তুলে তাকায়। রাকিবের কপালে নিলয় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। তখনই শিহাব বসা থেকে উঠে টেবিলে থাকা একটি পিস্তল হাতে নিয়ে বলে, শোন, তুই বড় রকস্টার হতে পারিস, কিন্তু বুলেটের কাছে কিছুই না। রাকিবকে ছেড়ে দে, না হলে তোকে গুলি করে মারবো। ছাড় বলছি, মাতার। ওই আরিফ, ওঠ। শিহাবের কথা শুনে রাকিব বোকার মতো তাকায়। রাকিব উঠে দৌড়ে শিহাবের কাছে যেয়ে বলে ওঠে, সাব্বাস ভাই, কি করলি এটা? রকস্টারের মাথায় আজকে প্রথমবার কেউ পিস্তল ধরলো। ওয়াও! যাকে দেখলে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না, আর তুই সরাসরি তার দিকে পিস্তল ধরেছিস। গ্রেট শিহাব, গ্রেট। ওরা তো জানে না আমি কে। ভালো করে দেখ, তোর পাপ আয়া। মেরে দে শিয়াব, কুত্তার বাচ্চারা কি বলেছিলি দেখিস নাই? প্রথমে না মারলে পরে সুযোগ পাবি না। আরে ওয়েট, অর্ক, রাহাত আর সৌরভ কে তো ডাকি। ওরা আসুক, দেখুক জঙ্গলের শের আর চামচিকের কাছে ধরা পড়েছে। ভাই, চামচিকা বানিয়ে দিল। জঙ্গলের সিংহ কিন্তু একা থাকে না, আরো থাকে। সোজা চেয়ারে এসে বসে যা। ওদেরকে হাত পা বেঁধে ফেলবো? কেন, সিংহ ভয় পায় না? হাতে দেখছিস না কি আছে? একটু নড়লেই ঠাস করে গুলি করে দেব। শিহাব কোমরে পিস্তল গুঁজে নিলয়দের কাছে এসে দাঁড়ায়। পর পর কয়েকটি মুখে ঘুষি দিয়ে শান্ত হয়ে টেবিলের উপর যেয়ে বসেও। ঠিক নিলয়ের মতো করে হাতে রুমাল বেঁধে এক পা টেবিলে আরেক পা ঝুলিয়ে বসে সিগারেট জ্বালায়। একই রকম ভাবে হেসে দিয়ে রাকিবকে বলে, ওই, তুই কেন দাঁড়িয়ে আছিস? তুইও চেয়ারে চেয়ে বস, যা। শিহাব, এসব কি হচ্ছে? তুই কিন্তু একটু বেশি কষি করছিস এখন। চুপ শালা। মেয়েদের উপর খুব নেশা না তোর? নেহাকে আমি ছোট থেকেই ভালোবাসি, কিন্তু এতদিন কিছুই বলতে পারিনি। আসলে অপেক্ষা করতাম, একদিন সুযোগ আসবে আমার, সেদিন দেখাবো। আজ এসেছি। আই এম নিউ রকস্টার, দ্য কিলার ইন সিটি। অনেক অবাক হচ্ছিস তোরা, তাই না? কিন্তু দেখ, নীলয়ের দিকে তাকা। ওর চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন দেখছি না আমি, কোনো চিন্তা বা অবাক হওয়ার প্রবণতা দেখছি না। ওই, তুই এমন কেন রে? নিলয় চুপচাপ চেয়ারে বসে আছে, স্থির হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। শিহাব সিগারেট টেনে সামনে ধোঁয়া ছেড়ে বলে, আজ থেকে রাকিবি লোকগুলো আমার দলে কাজ করবি। এই শহরে একমাত্র আমি রকস্টার। রকস্টারের খেলাতে যে যত বেশি অ্যাগ্রেসিভ খেলতে পারবে সে ততই ওপরে। মাইন্ড গেম খেলতে হবে, বুঝছিস রাকিব? সাজিদ অ্যান্ড দ্য এল্ডার রকস্টার নিলয়। শিহাব, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, একটু ভেবে কথা বল। আরিফ স্টিক নিয়ে ব্যাটাকে পিটিয়ে আয় তো। দোষ, তুই জানা আমার ভয় করছে। আরিফের কথা শুনে শিহাব হেসে লাঠি নিয়ে রাকিবকে চরমভাবে মারতে থাকে। রাকিব কেবল চিৎকার ছাড়া কিছুই করতে পারছে না। একদিকে নিলয়ের ভয়ে রাকিব কোনো কথা বলছে না, আরেকদিকে শিহাবের হাতে পিস্তল। রাকিবের লোকেরাও এখন শিহাবের কাছে মাথা নত করে ওর দলে চলে গেছে। রাকিবকে ছেড়ে সাজিদের কাছে যায়। সাজিদের গলাটা টিপে ধরে বলে, খুব নেতা হয়েছিস। একদিকে নেতা, অন্যদিকে রকস্টার বন্ধু। না শালা, অনেক বড় কথা বলেছিলি। হ্যাঁ, হবে তা হবে। তোদের রকস্টার এত গাথা তা আগে জানা ছিল না। আমার সামনেই পিস্তল রেখে ভাব নিয়ে রাকিবকে মারতে গেছিস। শিয়াব, এখনো বাচ্চা আছিস। নিলয় চাইলে তোকে এখনই মারতে চাই, কিন্তু মাইন্ড গেম খেলতে সে ভালোবাসে। তোকে একটা আমি নিজেই সুযোগ দিচ্ছি, চলে যা, না হলে কি? সাজিদের কথা শুনে জোরে গলা টিপে ধরে শিহাব। নিলয় হাসতে থাকে, জোরে হাসতে থাকে। আরিফ ভয়ে দূরে সরে যায়। শিহাব নিলয়ের গালে এসে চড় মারে। এত হাসছিস কেন? নিশ্চিত মৃত্যু চেনে পাগল হয়ে গিয়েছিস। অপেক্ষাতে ছিলাম অর্ক, রাহাত আর সৌরভের। আমি জানতাম
আমাকে আটকে রাখলে রাকিব ওদেরকে এখানেই ডাকবে। ওই, তুই ওদের চিন্তা ছাড়, আমার সাথে কথা বল। নিলয় শিহাবের বুকে জোরে লাথি মারে। শিহাব ছিটকে পড়ে যায় অনেক দূর। শিহাব পড়া থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে শার্ট শার্ট করে গুলি করে। সবাই হা হয়ে চেয়ে থাকে শিহাবের দিকে। সাজিদ বসা থেকে উঠে মেইন দরজা আটকে দিয়ে আসে। রাকিব দূরে সরে যায়। আরিফ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সবার দিকে। শিহাব বোবার মতো পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে সামনের চেয়ারে টেনে বসা নিলয়ের দিকে। সবাই অবাক হয় শিহাব যখন গুলি চালায়, কিন্তু মজার ব্যাপার হলো পিস্তল দিয়ে কোনো গুলি চলার শব্দ শোনা যায়নি। সহজভাবে বলা যায় কোনো গুলিই বের হয়নি, কেবল ট্রিগারে চাপ দেওয়ার শব্দ শোনা যায়। নিলয় উচ্চ স্বরে হাসি দিয়ে বলে, বলেছিলাম না, নিলয়কে মারতে হলে প্রথম চান্সে মারতে হবে, না হলে দ্বিতীয়বার চান্স পাওয়ার সুযোগই আসবে না। খুব আফসোস হচ্ছে, মাইন্ড গেমে নিলয় হলো সেরা আর তুই কোথাকার পিচ্ছি মানুষ। আগে দেখেছিলাম নিলয় পিস্তল থেকে গুলি বের করে নিয়েছিল আর গুলিহীন খালি পিস্তল তোর কাছে রেখে এসেছিল। শোন, রকস্টার হওয়ার এই খেলাতে নিলয় সেরা। মাইন্ড গেম তাকে নিয়ে না খেলে নিজেকে বাঁচানোর জন্য খেলা করবি। ভাই, আর কিছু শোনা যায় না শিহাবের মুখ থেকে। আবির পায়ের জুতোর খাতে লাগানো পিস্তলটি বের করে শিহাবের দিকে সোজা তাক করে ট্রিগার চেপে দেয়। কয়েক হাত দূরত্বে থাকা স্থির দেহটার কপাল বরাবর গরম বুলেট এপাশ ভেদ করে ওপাশে চলে যায়। কেবল ধপ করে শিহাবের নিথর দেহটি নিচে পড়ে যাওয়ার শব্দটা আত্মচিৎকারে হারিয়ে যায়। তারপর আরো দুটো গুলি চলে। রাকিবের দেহটি বাম পাশে আর আরিফের শিহাবের পাশে গিয়ে পড়ে। পুরো ঘরটাতে এখন পুরো নীরবতা ভর করেছে। কেবল শোনা যাচ্ছে উপরে বেশি গতিতে চলা সিলিং ফ্যানের শাহ শাহ শব্দ। হলদে আলোর রেখা ফুটে উঠেছে লাল তাজা রক্তের উপর। রাকিবের সাথে থাকা লোকজনগুলো মাথা নিচু করে বসে থাকে। কোনো প্রকার তারা কথা বলেনি। নিলয় একটু জোরে হেসে দেয়। সাজিদ জানে নিলয়কে এখন থামানো যাবে না, কিছুক্ষণ পাগলামি করবে ও। সাজিদ, রাকিবের রকস্টার কাপড়গুলো নিয়ে আয়। কেন? দেখ খুঁজে কোথায় আছে। সাজিদ কাপড়গুলো এনে দেয় নিলয়ের কাছে। নিলয় তা একে একে পরে নেয়। মুখে মাস্ক পরতে যাবে, তখনই দরজার কাছে শব্দ শুনতে পায় ওরা। রাকিব, দরজা খোলো, আমরা আসছি, তাড়াতাড়ি খোলো। সাজিদ নিলয়ের হাত থেকে পিস্তলটি কেড়ে নিয়ে দরজার দিকে এগিয়ে যাবে। তখনই নিলয় বলে, তো উত্তেজিত হওয়ার কিছু নেই সাজিদ। নিলয়, তুই জানিস না ফারহার কতটা কষ্ট হয়েছিল। এই ওর কি না ওর পিঠে ছুরি মেরেছিল পিছন থেকে। আমার বাম হাতের কবজির ওপরে এখনো কাটা দাগ রাহাতের দেওয়া আছে। আমি ওদের এখনই মারবো। নিলয়, তুই আমাকে আটকিয়ে রাখিস না। সব মনে আছে রে, সৌরভ, রাহাত আর অর্কের সেই মুখ আমি আজও ভুলিনি। তবে এত সহজে তো সব শেষ করতে নেই। শান্ত থাক। পারছি না আমি, তোর মতো আমি শান্ত থাকতে পারবো না। সব রকম বিপদের সময় তুই এরকম ঠান্ডা কেন থাকিস? তোকে ভাইলেন্স হতে দেখিনি কখনো। অর্কেদের সেদিন তো মারতে পারতাম, চাইলে এতদিনও মারতে পারতাম, কিন্তু তুই চুপ হয়েছিলি। হ্যাঁ ছিলাম, কারণ এই খেলাতে যে যত মাথা গরম করে সে তত তাড়াতাড়ি চলে যায়। দেখ তোর পাশে শিহাব, রাকিবের লাশ পড়ে আছে। শোন, যা বলছি কর। ঘরের লাইটগুলো অফ করে দে। তার আগে চেয়ার এনে আমাকে বসিয়ে দে। রক্তগুলো আমার বুকে লাগিয়ে রেখে তুই দরজা খুলে আড়ালে থাক। এটা করে কি হবে? মজা হবে। দ্য প্লে অফ রকস্টার, লিড বই মি। অর্ক, রাহাত আর সৌরভ ঘরে প্রবেশ করে। ঘরে কোনো আলো নেই। ঘরের ওপরের কার্নিশ বেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলো মৃদুভাবে ঘরের প্রবেশ করছে। একদম শুনশান নীরবতা। সাজিদ দরজা খুলে পাশেই দাঁড়িয়ে আছে। রাহাত, দেখ তো ঘরের সুইচটা কোথায়। রাকিব, রাকিব, কোথায় তুই? অর্ক রাকিবকে ডাকতে ডাকতে এগিয়ে আসে। হঠাৎ কিছু একটা বস্তুর সাথে হোঁচট খেয়ে অর্ক পড়ে যায়। হাতে আর মুখে কেমন তরল পদার্থ লেগে চ্যাটচ্যাটে একটা ভাব অনুভব করে ও। কি হলো আর্ক, এভাবে পড়ে গেলি কেন? জানি না রে, এখানে ঝামেলা আছে, চল কেটে পড়ি। রাকিব, কোথায় তুই? এভাবে আমাদের ডেকে কি লুকোচুরি খেলছিস? শালা বেরিয়ে আয়, না হলে তোর কিন্তু খবর আছে। আর কই তুই? দোস্ত, সত্যিই মনে হচ্ছে কিছু একটা হয়েছে, গায়ে কি সব লেগে গেছে, চল পালাই। কথাগুলো বলে অর্ক দরজার দিকে তাকাতেই দরজা বন্ধ হয়ে গেল। অর্ক একটু চিৎকার দিয়ে বলে, কে কে কে- কে দরজা বন্ধ করলো? রাকিব, তুই মজা করছিস তাই না? রাহাত হাতে পিস্তল নিয়ে সামনে গুলি করতে থাক, ব্যাটা ঠিকই বের হবে। গুলি করতে যাবে, তখনই ঘরে আলো জ্বলে ওঠে। ওরা তিনজন দরজার দিকে তাকিয়ে আছে। সাজিদ ওদের পেছনে অনেক দূরেই দাঁড়িয়ে আছে। এটা কি? রাহাত চিৎকার করে ওঠে।
অর্কের গায়ে রক্তের দাগ, হাতে মুখেও লেগে আছে। ওরা তাড়াতাড়ি পেছনে ঘোরে, তাকিয়ে দেখে একদিকে কাত হয়ে নিলয় চেয়ারে বসে আছে, বুকে রক্তের চিহ্ন টপ টপ করে নিচে পড়ছে। পাশে রাকিব আর আরো কয়েকজনের লাশ দেখতে পায় ওরা। আরে মামা, তাকে দেখছিস রকস্টার কিভাবে বসে আছে? মনে হচ্ছে তো মরে গেছে। কাছে যাস না, শালাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। কিন্তু ওকে কে মারলো? রাকিবও তো মরে পড়ে আছে, তাহলে কে মেরেছে ওকে? আমি। ওরা চমকে ওঠে। হঠাৎ কারো গলার শব্দ শুনে ওরা চারপাশ দেখতে থাকে। পেছন থেকে সাজিদকে হাতে পিস্তল নিয়ে বের হতে দেখে ওরা। সাজিদ ভাই, আপনি? কেন? কাকে আশা করছিলি? না মানে আপনি আর নিলয়, মানে নিলয়কে আপনি খুন? ধুর, কিছুই বুঝতে পারছি না। এত বুঝে কি হবে? তবে শোন, তোরা এখান থেকে 3 বছর আগে যা করছিলি সেটা ঠিক করেছিলি। শালা নিলয়দের মারছিলি, ভালোই করেছিলি। এতদিন বুঝেছি ও একটা হারামি, নিজের অনেক বড় কিছু ভাবেও। দিয়েছি আজ সবগুলোকে এখানে শুইয়ে। কি মানে আপনিও নীলয়ের সাথে বেমানি করেছেন? গ্রেট ভাই, গ্রেট ভাই। মনে আছে আমাকে একটা সামান্য কারণে চর মেরেছিল? আপনার গার্লফ্রেন্ডের হাত ধরেছিলাম বলে নিলয় আমাকে মেরেছিল। খুব রাগ হয়েছিল, তাই মনে হয়েছিল শালাকে সেদিন মেরে দিই। তুই হাত ধরিস নাই, আরো বেশি কিছুদিন করছিলি। আচ্ছা বাদ দে, নে ধর, গুলি কর। কাকে? নিলয়কে কোনো রাগ নেই তোর? লাশের উপরে গুলি কর, কোনো ব্যাপার না। শালা নিলয় তোর জন্য অনেক ভয় জীবন কাটিয়েছে, আর না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আগে চল যাই। বন্ধু ছিল রে, তাই ওকে তুই মারবি সেটা দেখতে পারবো না। সাজিদ কথাগুলো বলে পিস্তলটা হাতে নিয়ে দরজা খুলে দেয়। অর্ক সাজিদের দিকেই তাকিয়ে আছে। সাজিদ মুচকি হেসে অর্কর দিকে তাকিয়ে ইশারা করে গুলি চালাতে। অর্ক ট্রিগার চাপ দিতেই অর্কর কান ঘেঁষে একটা স্নাইপারের গুলি বেরিয়ে যায় আর সোজা যেয়ে রাহাতের ডান কাঁধ বরাবর লাগে। রাহাত ছিটকে পড়ে যায়। অর্ক আর সৌরভ ভয় লাফিয়ে ওঠে। অর্কের হাতে থাকা পিস্তলে কোনো গুলিই ছিল না, এজন্য ট্রিগারে চাপ দিয়েও চেয়ার বসে থাকা নিলয়ের গায়ে গুলি লাগেনি। অন্যদিকে সৌরভ আর অর্ক পেছন ফিরতেই অবাক আর ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। আশরাফ, হাসান, সায়ান আর সাকিবের সাথে সাজিদও ধীর পায়ে এগিয়ে আসে। ওদের চারজনের গায়ে রকস্টার পোশাক, কালো লম্বা কোট, মুখে মাস্ক, সাথে লম্বা টুপি। সাজিদের হাতে স্নাইপার গান। রাহাত মাটিতে পড়ে আত্মচিৎকার করতে থাকে, বারবার বলতে থাকে, চিন্তা করিস না, আজ সবগুলোকে এখানেই মারবো। কোমর থেকে অর্ক আর সৌরভ পিস্তল বের করে সাজিদকে গুলি করবে, তখনই আরো একটি গুলির শব্দ শুনতে পায় ওরা। অর্ক হা হয়ে যায়। সামনে থাকা কেউ গুলি করেনি, অর্করাও গুলি করেনি। তাহলে কে করলো? রাহাতের কোনো চিৎকারও আর শোনা যাচ্ছে না। তবে কি রাহাত আর নেই? অর্ক ও সৌরভ পেছনে ঘুরে তাকায়। অবাক হয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে আর রাহাতের বুক দিয়ে রক্ত বের হচ্ছে। রাহাত কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। আই এম ব্যাক মিস্টার অর্ক। নিলয়ের কথা শুনে অর্ক পিস্তলটি নিচে ফেলে দেয়। এরপর হাঁটু ভেঙে ধপ করে নিচে বসে মাথাটা নিচু করে কাঁপতে থাকে। অর্ক জানে এখন আর কোনো উপায় নেই নিজেকে বাঁচানোর। সৌরভ অর্কের সাথে একইভাবে বসে থাকে। নিলয় একটা সিগারেট জ্বালায়, ধীর পায়ে হেঁটে আসে ওদের কাছে। আশরাফ যে একটা চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় অর্কের সামনের চেয়ারে বসে সিগারেটে টান দিয়ে বলে, এখানে এসে আমাকে ওভাবে থাকতে দেখে কি ভেবেছিলি আমি মরে গিয়েছি? হা হা হা। একটা জঙ্গলে অনেক সিংহই থাকতে পারে, কিন্তু রাজা হয় একজন, আর আমি আমার এই রকস্টার শহরের রাজা। রাজা অসুস্থ হয়ে থাকলেও তাকে সবাই ভয় পায়। খুব কষ্ট হচ্ছে? ভয় করছে? খারাপ লাগছে? হা হা হা। আমারও অনেক কষ্ট হয়েছিল ফারাকে যখন মেরেছিলি, আমাকে যখন গুলি করেছিলি। জানিস, ফারা আর সাজিদ আমার সবকিছু। তবু তোরা কেন এমন করেছিলি? তোরাও কি আমার কাছে শত্রু হয়েছিলি? জানিস অর্ক, আমি কেন রকস্টার? যখন ক্লাস 5-এ পড়তাম তখন জেনেছিলাম আমি আমার বাবা মায়ের বিয়ে ছাড়াই একটা অবৈধ সন্তান। মা তোর বুড়ো বাপের কাছে আমাকে রেখে মরে যায়। তিনিও কদিন পর চলে যান। হয়ে যায় একা, খুব একা। যেখানে থাকতো না কোনো সুখ, থাকতো না কোনো বড়লোক বাবার টাকায় চলা আনন্দ। নানুর জায়গা থেকে মায়ের বড় বোন তাড়িয়ে দেয়। খুব ছোট ছিলাম, কি করব আমি? রাস্তার পাশে অনেক রাতে বসে বসে কাঁদছি। হঠাৎ কারো কোমল হাত আমার মাথায় এসে পড়ে। আমি কান্না থামিয়ে তাকিয়ে দেখি একজন মিডিল ফিঙ্গার, মানে একজন হিজড়া দাঁড়িয়ে আছে। কি রে, তুই কাঁদছিস কেন? আর এত রাতে এখানে বসে কি করছিস? জায়গাটা ভালো না। তোর মা বাপ কই?
আমার কেউ নেই। আজ দুপুর থেকে না খেয়ে আছি। অনেক জায়গায় খাবার চাইছি কিন্তু আমাকে কেউ খেতে দেয়নি। সন্ধ্যার সময় এক দোকান থেকে রুটি নিয়ে দৌড় মারছিলাম বলে তারা আমাকে ধরে অনেক মারছে। এই যে দেখুন, পিঠে মাইরের অনেক দাগ পড়ে আছে মা। আচ্ছা মা, মানুষকে এভাবে কেন মারে? আমারে একটা রুটি দিলে কি হতো? সব তো নেয়নি, প্যাকেটে মাত্র 2টা রুটি পড়েছিল। তুই আমাকে মা বললি? হাহা, ওই ছেলে শরমের কথা কইলি কেন? সি সি, আমি মা হইব কেমনি? যাহ পোলা, হাসাইলি আমারে। কাজল রে তুই হাসাইলি। ওই শিমুল, দেখছস বাচ্চা পোলাটা আমারে কি কয়? ধুর বেডি, তোর নামখানা তো বোঝাই যায় না। ছেলেদের রাখতে দেখেছি, আবার মাইয়াদেরও রাখতে দেখছি। আর পোলাডার কি দোষ দিমু ক? আমরা শাড়ি পরে আছি নাকি? চুলগুলা দেখছস কত লম্বা তোর? তোর হেতি কি কইবে তোরে? হাতে তালি দিয়ে অট্ট হাসি দিতে থাকে আলো আধারের রাতে। বাচ্চা বয়স, অত শত বুঝিনি। মা বলে ডেকেছিলাম আমি। উনি হাসলেও ওনার মুখে আমি এক ধরনের আনন্দের রেখা টের পেয়েছিলাম। কেন জানি না সে সময় উনি বলেছিলেন, তোর নাম কি রে? দেখতে তো রাজপুত্তুর। তোর বাপ কি করে? আমার নাম নিলয়। আমার বাপকে আমি জানি না, মাকেও দেখি নাই। এক বুড়ো লোকের কাছে বড় হয়েছি। উনার থেকে শুনেছিলাম আমার মা আমাকে রেখে চলে গেছে। উনি আমার নানু হন। আমার মা আমাকে বিয়ে ছাড়াই জন্ম দিছিল। বাবা আর নেয় নাই আমাকে। ওইসব খারাপ পোলাদের লাইগা তোর মতো বাচ্চাদের কষ্ট পাইতে হয়। হের মা কি তুলসী পাতা নাকি? মা পীড়িতের আগুন নেভানোর লাইগা অকাম করছে, যার জন্য পোলাটা এমন কষ্ট কইরা বাইচা আছে। ওরা হাসি থামিয়ে গম্ভীর কথা বলে। মজার ব্যাপার হলো, কাজল নামের সেই মিডল ফিঙ্গার আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি তখন একটুও কান্না করিনি, চুপচাপ বসেছিলাম। শোন নীল, তোকে আমি নীল বললাম, নিলয় বলবো না। হ্যাঁ শোন যা বলছি, আমরা হিজড়া, আমরা মা বাবা কিছুই হইতে পারুম না। তোর ভাগ্যটা উপরালা যেমন কইরা ঠিক করেছে সেইটাই হয়েছে। আমাদেরও ভাগ্য এমন ছিল দেখায় আজ আমরা এখানে। ছেলে নাকি মেয়ে, বুড়ো কি জোয়ান, বড় কি ছোট, এসব কিন্তু আসল কথা না। কথা হইল আমরাও মানুষ, তারাও মানুষ। তোর সাথে আমাদের মিল কোথায় জানোস? তোর মা বাবাকে জানিস না, তুই এতিম হয়ে কষ্টে আছিস। আর আমরা আমাদের মা বাবাকে চিনি, কিন্তু তারা আমাদের ফেলে দিয়েছে রাস্তায়। তোকেও ফেলে দিয়েছে রাস্তায়। তুই যাবি আমাদের লগে, ভয় পাস না। তোকে হিজড়াদের মতো করে চলতে দেব না আমি। আমাকে মা ডাকছিস, তোকে আমি শের বানাবো। সমাজে দেখিয়ে দেব একজন হিজড়ার কাছে থাকা ছেলে অনেক কিছুই পারে। তুই একখান কথা কাউরে জানাতে দিবি না, তুই আমাদের লগে থাকিস। আমরা হিজড়া বস্তিতে থাকলেও তোকে আমরা আলাদা রাখবো। কেন? আমি তোমাদের সাথে থাকবো? ধুর পাগল, সমাজে তুই বড় হইলে মানুষ তোরে মাইনা নিবে না রে। তুই আলাদা থাকবি। রাইতে তোকে যে আমরা খাইয়ে দেব, ঘুম পাড়াই দেব, স্কুলে যাওয়ার জন্য টাকা দেব। তুই কিন্তু পড়াশোনা করবি। আচ্ছা, তবে তুমি আমার বাবা আর উনি আমার মা। ওই কাজল, দেখ দেখ পিচ্ছিটা কি কয়, আমরা নাকি তোর বর আর তুই আমার বউ হইছিস। এইটা কি দেখার বাকি আছিল? আহ শিমুল, ও এত বোঝে নাকি? দেখছিস না কত সুন্দর করে কথা বলছে? দেখিস ও একদিন অনেক বড় কিছু হবে। মানুষের নাম শুনলেই তাকে দেখতে আসবে। দেখে নিস। হ বেডি, চল এখন বাড়ি জায়গা। ওকে কিছু তো খাইয়ে দিতে হবে নাকি? আমি ওনাদের সাথে চলে যাই, থাকতে শুরু করি। স্কুলে আমাকে ভর্তি করে দেয়। দিনের বেলাতে ওনাদের আমি দেখিনি 5 বছরের মধ্যে। কি করতো, কোথায় যেত আমাকে বলেনিও কোনোদিন। কলেজে যেদিন প্রথম উঠি সেদিন কলেজ থেকে বাড়ির দিকে আসছিলাম। আমারে কয়েকজন ছেলেরা বলতে থাকে, ওই দেখ নিলয় যাচ্ছে, হিজড়ার ছেলে নিলয়। চল চল, চেইল করে দেখি জিনিস আছে নাকি। প্রতিনিয়ত এর পর থেকে আমাকে দেখলেই তারা এমন করে খেপাতো। আমি কিছুই বলতাম না, কারণ হিজড়া মা আমাকে শিখিয়েছিল কখনো কখনো কোনো ক্ষেত্রে রাগ না দেখিয়ে চুপচাপ সহ্য করে আসতে হয়। তবে ভালোই দিন যাচ্ছিল। হিজড়া বস্তি থেকে শিমুল আর কাজলকে বের করে দেওয়া হয়। আমাকে নিয়ে তারা চলে আসে অনেক দূর। আমার পড়াশোনার আর ঠিক মতো খাওয়ানোর জন্য তারা ওখানে ভিক্ষা অবধি করেছে। একদিন বিকালে আমি বাড়িতে আসছিলাম,
বিশাল এক বাড়ির সামনে অনেক লোকজন দেখতে পাই আমি কৌতূহলী হয়ে সেখানে যেয়ে দেখি দুজন শাড়ি পরা মহিলা উপর হয়ে পড়ে আছে। কেউ একজন লোক একজনের মুখ সোজা করে। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি সেখানে, চোখ দিয়ে পানি ঝরে পড়তে থাকে, হাত পা যেন কাঁপতে থাকে সে সময়। বাবা বলে যাকে ডাকতাম শিমুল, উনি মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে আছে, নিঃশ্বাস আর চলছে না। জোরে চিৎকার দিতে যাব, তখনই খুব মৃদু গলাতে শুনলাম, নীল নীল নীল, আমার ছেলে নীল। চিৎকারটা আমার কানে এড়ায়নি। বাবার পাশেই তো মা পড়েছিল। আমি মা বলে চিৎকার দিয়ে দৌড়ে কাছে যাই। গলাতে, পিঠে, হাতে মাকে পেটানো অনেক দাগ দেখা যাচ্ছে। আমি সবাইকে বলি মাকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু সেদিন মানবতার পরিচয় না দিয়ে মানুষগুলো হিজড়াকে মা বাবা বলে ডাকাতে হেসে মজা নিয়েছিল। যখন কাউকে না পেয়ে মাকে কোলে তুলে নিই, তখন মা আস্তে গলায় বলে, বাবা নীল, তোকে শেষ অবধি রেখে যেতে পারবো না রে। খুব স্বপ্ন ছিল তোকে নিয়ে। যাই হোক, যা কিছু করিস না কেন, সবসময় পড়ে অন্যদের একটু উপকার করবি। এদের মতো সবকিছু হেসে উড়িয়ে দিবি না। এই বাড়ির লোকগুলো অনেক খারাপ রে। একটা বাচ্চা হয়েছে, তাকে নাচানোর পর টাকা চেয়েছিলাম একটু বেশি। বুঝিস তো, বয়স হয়েছে, সব জায়গাতে তো যেতে পারি না। তোর কলেজেও টাকা দিতে হবে, তাই টাকাটা একটু বেশিই চেয়েছিলাম, কিন্তু ওরা দিতে চায়নি। আমরা নেয়ার জন্য জোর করতে থাকি, শেষে ওরা আমাদের এসে পিটাতে থাকে। বুঝিসে তো, আমরা সাধারণ মানুষের মতো না। মুখ থেকে তো গালিবার হইবই, একটু ঝামেলা হইয়াছেই আজ। উনি মারা যায় আমার কোলে। আমি এসব সেদিন সহ্য করতে পারিনি। সেই বাড়ির একজন লোক বাইরে তখন এসে ঝাড়ি দিয়ে বলতে থাকে, ওই এখানে তো ভিড় কেন? জলদি জায়গা ফাঁকা করো। সবাই চলে যাচ্ছিল। একজন লোক বলে ওঠে, স্যার, একজন হিজড়া মারা গেছে। সেই লোকটি শুনে বলে, তো মরছে, ভালো করছে। কত শখ, ছেলেরে পড়াবে, টাকা দাও না। আর এরা মরলেই বা কি হবে? এরা মানুষদের পর্যায়ে পড়ে নাকি? একেবারে মারা ভালো ছিল যত সব। সেদিন নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। রাস্তার পাশে ডাব বিক্রি করছিল। সেই ভ্যানের উপরে একটা ডাব কাটা দা ছিল। মাকে নিচে নামিয়ে দৌড়ে যে সেই দা নিয়ে এসে লোকটার গলা এক কোপে কেটে ফেলেছিলাম। বাড়ির আরো একজন লোক এসে আমাকে মারতে আসে, তার কাঁধেও একটা কোপ দিয়েছিলাম। এরপর লোকেরা আমাকে অনেক মেরে পুলিশের কাছে দিয়ে দেয়। এখন বুঝেছি তুই কেন আমাদের এতদিন তোর ব্যাপারে বলিস নাই। সাজিদের কথা শুনে সবাই সাজিদের দিকে তাকায়। সাজিদ নিলয়ের পাশে এসে কাঁধে হাত রাখে। নিলয় পিস্তলের গুলি লোড নিয়ে সৌরভের দিকে তাক করে ট্রিগার চেপে দেয়। সৌরভ মুহূর্তেই মারা যায়। অর্ক নিলয়ের দিকে তাকানোর সাহস পায় না। নিলয় সিগারেট টেনে বলে, আমাকে মাফ করে দাও, কখনো কিছু করব না। মাফ? শার্ট করে আরো একটি গুলি চলে। অর্কের কপালে যেয়ে গুলিটা লাগে। অর্ক ছিটকে পড়ে যায় একটু দূরে। আজ শেষ করলাম রে শত্রুদের। সাজিদ চল, আমরা শহর ছেড়ে চলে যাই। যাব, কিন্তু পরে। পরে? পরে কেন? পরে জানতে পারবি। আমি এখন বাড়ির দিকে গেলাম, পরে তোকে সব বলবো। সাজিদ চলে যায়। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। সাজিদ ঘর থেকে বের হয়ে পকেট থেকে ফোন বের করে কল দেয়। তোমার কাজ হয়ে গেছে, তুমি কি রেডি? ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসে না। টুক করে ফোন কেটে দেয়। বাংলো থেকে বের হয়ে সাজিদের গাড়িতে করে চলে আসে সে। বাংলোর